আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের ট্রাই অ্যাডমিশনের সাধারণ জ্ঞান ক্লাসে। আমরা প্রতিদিন তোমাদের সামনে ট্রাই অ্যাডমিশনের ক্লাস নিয়ে আসছি এবং আজকে তোমাদের সাথে আমি থাকব খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান কোশ্চেন বিশ্লেষণ নিয়ে। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে এবং এক বছরই নিয়েছে গুচ্ছ থেকে বের হওয়ার পরেই। এই এক বছরের কোশ্চেন বিশ্লেষণ আমরা দেখব। 30টা এমসিকিউ খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিল, সেই 30টা এমসিকিউ এর কোশ্চেনগুলো দেখব, তার কোশ্চেনের বিশ্লেষণ দেখব, টপিকগুলো দেখব, টপিকের বিশ্লেষণ দেখব, কোন টপিক থেকে হয়েছে সেগুলো দেখবে এবং তোমাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে থাকবো আতিকুর রহমান, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আচ্ছা, তো প্রথমেই দেখো আমাদের স্লাইড এখানে আছে, সেখানে আমাদের বি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সের একটা পোস্টার দেওয়া আছে। এই পোস্টারে লেখা আছে বি ইউনিট ঢাবি প্লাস অন্যান্য ভার্সিটি, অর্থাৎ আমাদের যে বি ইউনিট কোর্স সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে মানবিকের শিক্ষার্থীরা যেখানে ভর্তি পরীক্ষা দিতে পারে সবখানের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। আমাদের মেন্টরস প্যানেলের ছবি দেওয়া আছে এইখানে। ইংলিশ বিভাগে পড়াবেন হাসনাত আবদুল্লাহ, বাকি বিল্লাহ স্যার, আশরাফুল আলম সাগর এবং তন্ময় সরকার স্যার। এবং বাংলা বিভাগে থাকবেন সাইফুর রহমান সাইফ স্যার, আব্দুল্লাহ মাহফুজ স্যার এবং এম রিয়াসাত রানা স্যার। সাধারণ জ্ঞান বিভাগে সাকিব শাহরিয়ার স্যার, আবিদ শাহরিয়ার স্যার, আমি আতিকুর রহমান। এবং তোমাদের ম্যাথমেটিক্স এবং আইকিউ যেসব বিশ্ববিদ্যালয়ে আসে তার জন্য থাকবেন সাকিব হোসেন স্যার। তো আমাদের মেন্টরস প্যানেল তোমাদেরকে আমাদের মেন্টরস প্যানেল সেভাবেই সাজানো যেইগুলো তোমাদের দরকার এবং যেমন মেন্টরস প্যানেল তোমাদের দরকার। এবং আমাদের কোর্সে ভর্তি হলে যেসব বিষয়গুলো থাকছে, 150টার অধিক লাইভ ক্লাস করার সুযোগ থাকছে তোমাদের। লাইভ এক্সাম থাকবে 200-র বেশি। আমাদের সব ক্লাস কন্ডাক্ট হবে জুমের মাধ্যমে। 24/7 ডাউট সলভ থাকবে হচ্ছে আমাদের ডাউট সলভ সেকশনে টেলিগ্রামে। 3টি প্রিন্টেড ডাইজেস্ট, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য 3টা প্রিন্টেড ডাইজেস্ট থাকবে। ওয়েব অ্যাপে আমাদের ওয়েবসাইটে সব কিছু নিয়ন্ত্রিত হবে। রেকর্ড ক্লাস সেখানে তোমরা পাবে। সকল ভার্সিটির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং কোর্সে ভর্তি হলেই কিছু গিফটস থাকছে তোমাদের জন্য, তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম টি শার্ট। ওকে, তাহলে আমরা শুরু করি প্রশ্ন বিশ্লেষণ সাধারণ জ্ঞান খুলনা বিশ্ববিদ্যালয়। তোমরা যারা যুক্ত হয়েছো আমাদের সাথে, তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও যারা হচ্ছে এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হতে পারে না, এবং নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিতে পারো, এতে করে তোমাদের বন্ধু সহ তোমাদের সহপাঠী অন্যান্য যারা আছে সবাই ক্লাসটা করতে পারবে। আচ্ছা, একা একা শিখে খুব বেশি লাভ নাই, সবাই মিলেই শিখবো, সবাই ভালো করব। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান, এখন দেখো যে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্ন, সেইখানে 30টা এমসিকিউ থাকবে সাধারণ জ্ঞানের জন্য। 30টা এমসিকিউ থাকবে সাধারণ জ্ঞানের জন্য। এবং খুলনা বিশ্ববিদ্যালয় গত বছর যে কোশ্চেনটা করেছে সেটা মোটামুটি খুব ভালো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন বলেই মনে হয়েছে আমার কাছে। তো তোমরা ধরে রাখো যে খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক স্ট্যান্ডার্ড কোশ্চেনই করবে, অনেকটা যেমন ঢাকা ইউনিভার্সিটি করে, যে সব দিক ব্যালেন্স রাখে, খুব বেশি কঠিন না আবার খুব বেশি সহজ না, আবার হচ্ছে সকল বিষয় মোটামুটি কাভার করার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটির মতো আর কি। ঠিক খুলনা ইউনিভার্সিটি ঠিক এমনই করেছে। তো সেভাবে আমরা দেখব 30টা এমসিকিউ। দেখো, প্রথম প্রশ্ন, যদি ম্যাঙ্গোকে NBMHP হিসেবে কোড করা হয় তবে অ্যাপেলকে কিভাবে কোড করা হবে? এই কোশ্চেনটা আসছে কি মানসিক দক্ষতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছো যে মানসিক দক্ষতা বা ম্যাথমেটিক্স থেকে আসে না, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মানসিক দক্ষতা এবং ম্যাথমেটিক্স থেকে অবশ্যই কোশ্চেন হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের ওই যে বললাম ম্যাথমেটিক্স এবং আইকিউ এর জন্য সাকিব হোসেন স্যার পড়াবেন। আচ্ছা, তাহলে আমরা দেখব যে এইখানে একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে এখানে লেখা আছে ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো, ওকে। ম্যাঙ্গোকে কোড করা হয়েছে কিভাবে? একটা জিনিস খেয়াল করো, ম্যাঙ্গোকে কোড করা হয়েছে ঠিক এভাবে কেমন? দেখো, NBMHP, NBMHP, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, দুইটার মধ্যে সম্পর্কটা কেমন। এম এর পরের লেটার হচ্ছে এন, মানে আমরা যে ইংরেজি অ্যালফাবেট পড়ি না, সেখানে ABCDEFGHI এভাবে যদি পড়তে থাকি তাহলে এম এর পরের অ্যালফাবেট হচ্ছে কি বা লেটার হচ্ছে কি এন। এ এর পরের লেটার হচ্ছে বি, এন তার আগের লেটার হচ্ছে এম। তাহলে এই দুইটা হচ্ছে কি পরে, এই দুইটা হচ্ছে পরের লেটার। পরেরটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আগের লেটার, এটা হচ্ছে কি আগের লেটার। আচ্ছা, তাহলে ABCDEFGH, তারপর দেখো আবার হচ্ছে পরের লেটার, আবার হচ্ছে পরের লেটার, তাহলে এই দুইটা আবার পরের লেটার, তাই না? তাহলে প্রথম দুইটার ক্ষেত্রে MA, এই দুইটার ক্ষেত্রে পরের দুইটা লেটার এসেছে,
খেয়াল করো বিষয়টা, একটু টেকনিক্যালি বুঝতে হবে, না হলে হচ্ছে এটা তোমরা গুলিয়ে ফেলবে, এবং প্রথমবারে বুঝতে পারলে সহজ হয়, বারবার বুঝতে গেলে বা হচ্ছে প্রথমবার একটু এলোমেলো মনে হলে পরে গিয়ে কঠিন হয়ে যায়। পরের যে দুইটা লেটার, প্রথম যে দুইটা লেটার এসেছে সেটা হচ্ছে কি, এই যে এম এ, তার পরের লেটার, আবার শেষ যে দুইটা আছে, এই শেষ দুইটা আছে কি জি ও, তার পরের দুইটা লেটার এখানে এসেছে, তার পরের দুইটা লেটার। আর মাঝে যেটা এসেছে সেটা দেখো, মাঝে এসেছে কি, মাঝে এসেছে এন। আমি একটু ব্রাইট কালার ব্যবহার করি এখানে, তাহলে সহজে বোঝা যাবে ব্রাইট কালারের মধ্যে কোনটা আছে, এটা আছে। আচ্ছা, মাঝে এসেছে কোনটা, মাঝে হচ্ছে এন, এই মাঝেরটা হচ্ছে কি আগের লেটার। তাহলে কি কোড কিভাবে করেছে বুঝতে পারতেছো? লেখা কি খুব বেশি ছোট মনে হচ্ছে? ফোনের স্ক্রিনে লেখা যদি খুব বেশি ছোট মনে হয় একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে ফোনের স্ক্রিনে লেখা দেখতে কষ্ট হচ্ছে, খুব বেশি ছোট দেখাচ্ছে। ভুল প্রশ্ন। আচ্ছা, এখানে অপশন একটু সমস্যা আছে, প্রশ্ন ভুল না, অপশন একটু সমস্যা আছে। আপনাদের কোর্স করলে কি অফলাইন কোর্সের দরকার আছে? আমাদের বিগত বছরে যারা শিক্ষার্থী ছিল তারা শুধুমাত্র আমাদের এখানে পড়ে খুবই ভালো পজিশন করেছে, তো অফলাইনে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের এখানে পূর্ণাঙ্গ সব কিছুই পড়ানো হবে, কোনো কিছুই বাদ থাকবে না অফলাইনের জন্য। মানে অনেকে মনে করে না যে অনলাইন হচ্ছে অফলাইনের কমপ্লিমেন্ট, বিষয়টা কিন্তু এমন না। অনলাইন কোন প্রতিষ্ঠানে তুমি পড়তেছো এটা ডিপেন্ড করে, আমরা যেভাবে তোমাদেরকে পড়াবো এইখানে তোমার হচ্ছে কোনো অফলাইনের প্রয়োজন হবে না, মানে পুরাটাই মানে বেস্ট যে সার্ভিসটা সেটা এখান থেকে প্রোভাইড করা হবে। আচ্ছা, তাহলে এই কোডটা আমরা খেয়াল রাখবো। এবার আমরা যখন অ্যাপেলকে কোড করব, এ পি পি এল ই, হ্যাঁ, এ পি পি এল ই। এখানে অপশনে একটু ভুল আছে, যে বললাম না যে প্রশ্ন ভুল না, অপশনে সামান্য একটু ত্রুটি আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে প্রথম দুইটা তো হচ্ছে পরের লেটার, তাহলে এ এর পরের লেটার হচ্ছে বি, পি এর পরের লেটার হচ্ছে কি, পি এর পরে হচ্ছে কিউ, তাই না? পি এর পরে হচ্ছে কিউ, তাহলে বি কিউ এই দুইটা থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 3 নম্বর তো আগের লেটার দিতে হবে, তাহলে আগের লেটার দিলে কি হয়, আগের লেটার দিলে ও হয়, কারণ পি এর আগের লেটার হচ্ছে কি, পি এর আগের লেটার হচ্ছে ও। আচ্ছা, এবং তারপরে গিয়ে আবার আমরা কি করব, তারপরে গিয়ে আবার পরের লেটার ব্যবহার করব। মানে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে কি পরের লেটার, মাঝেরটা হচ্ছে আগের লেটার, এইখানে গিয়ে আবার পরের লেটার ব্যবহার করব। আচ্ছা, এল এর পরের লেটারটা কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তাই না? তাহলে এইখানে হচ্ছে আবার এম। আর ই এর পরের লেটারটা কি, এ বি সি ডি ই এফ, তাহলে এটা হচ্ছে এফ। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, বি কিউ ও এম এফ। আচ্ছা, দেখো এইখানে হুবহু কোনটা মিলতেছে, দেখো এটা তো কোনো সুযোগ নাই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটার কোনো সুযোগ নাই, বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রথম লেটারই মিলতেছে না, তাই না? বি কিউ, এখানে দেখা যাচ্ছে বিপি, এখানে হচ্ছে সি কিউ, মিলতেছে না। এইখানে দেখো বি কিউ মিলতেছে, এখানে বি কিউ মিলতেছে। আচ্ছা, তারপর ও দেখো দুইটার একটাতেও নাই, এম এফ, এম এফ আছে, এটাতে নাই, তাহলে এটাও বাদ যাচ্ছে। তাহলে এই যে অপশন এ যেটা ছিল, অপশন এ ছিল হচ্ছে ক্লোজেস্ট আনসার। তার কারণ দেখো অপশন এতে ত্রুটিটা কোথায়, অপশন এর ত্রুটিটা হচ্ছে যে এই যে লেটারটা পি, এই পি এরও পরের লেটার ওরা নিয়েছে, ঠিক আছে। পি এর কোন লেটার নিয়েছে, পরের লেটার, কিন্তু পি এর কোন লেটার নিতে হতো, পি এর আগের লেটার নিতে হতো, কারণ এখানে খেয়াল করো এই যে এটার কি করা হয়েছে, এটার আগের লেটার নেওয়া হয়েছে। তো সামান্য একটু ত্রুটি আছে, বাট তারপরেও ক্লোজেস্ট আনসার হচ্ছে কোনটা, ক্লোজেস্ট আনসার হচ্ছে অপশন এ, বাকিগুলো আরো দূরে, ক্লোজেস্ট হচ্ছে অপশন এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবং এই যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনের টপিকের নাম কি হবে, এই কোশ্চেনের টপিকের নাম হচ্ছে মানসিক দক্ষতা। খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স মানসিক দক্ষতা দুইটা থেকে কোশ্চেন হবে, আর বাকি যে কোশ্চেনগুলো হবে সেগুলো অ্যাজ ইউজুয়াল ঢাকা ইউনিভার্সিটির মতোই, খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলতেছো জাকিয়া সুলতানা মিম, প্রশ্ন ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন ঠিক আছে, অপশনে সামান্য একটু সমস্যা আছে। তো এখন একটা বিষয় কি, আচ্ছা একটু বড় করে লিখেন ভাইয়া, ওকে ঠিক আছে, যারা ফোনে ক্লাস করতেছে একটু ছোট দেখা যাচ্ছে, আমি বড় করে লিখতেছি এরপর থেকে, সরি ভাইয়া। আচ্ছা, দেখো হচ্ছে এখন কিছু বিষয় থাকে আমাদের, ধরো যে তুমি গেছো হচ্ছে বাজারে গেছো কি জন্য, তুমি একটা প্যান্ট কিনবা, ঠিক আছে, মানে তুমি একটা ছেলে, তুমি বাজারে গেছো একটা প্যান্ট কিনবা, তো তুমি নিয়ে গেছো হচ্ছে 300 টাকা একটা প্যান্ট কেনার জন্য, তো 300 টাকাতে তো ভালো প্যান্ট হয় না, তাই না? আচ্ছা, তো এখন 300 টাকা দিয়ে তুমি হচ্ছে ওই সব খারাপ প্যান্টগুলো দেখতেছো, ঠিক আছে, সব প্যান্ট ছেঁড়া, কোনোটার হচ্ছে পকেট ছেঁড়া, কোনোটাতে হচ্ছে হাঁটুর এখানে ছেঁড়া,
কোনোটা হচ্ছে হাঁটুরে মানে হিপ ছেঁড়া, কোনোটা হচ্ছে থাই ছেঁড়া, মানে বিভিন্ন জায়গাতে প্যান্ট ছেঁড়া, ঠিক আছে। এখন তুমি কি করবা, তোমার তো একটা প্যান্ট কিনতেই হবে, তোমার কাছে আছে 300 টাকায়, 300 টাকার মধ্যে সব ছেঁড়া প্যান্ট, ভালো প্যান্ট একটাও নাই। তো তখন তো তোমাকে তো প্যান্ট কিনতেই হবে, তুমি কি করবা, তুমি অ্যাটলিস্ট যেটা চেনটা ঠিক আছে ওইটা তো কিনবা, তাই না? মানে ছেঁড়াটার এদিক সেদিক যা হোক, অ্যাটলিস্ট চেন ঠিক আছে সেটা তুমি কিনবা। তো বিষয়টা হচ্ছে এমন, এখানে 4টা অপশনই ভুল, বাট অ্যাটলিস্ট চেন ঠিক আছে কোনটার, এইটার। তার মানে তুমি অপশন এটাকে কালেক্ট করবা। কি বুঝতে পারছো? মানে এইখানে তোমাকে কি করতে হবে, চুজ দ্য বেস্ট আনসার। হ্যাঁ, এখানে কথাটা মনে রেখো, কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার, সবসময় এটা খেয়াল রাখবা, চুজ দ্য বেস্ট আনসার। এই থিওরিটা সবসময় তোমরা খেয়াল করবা, চুজ দ্য বেস্ট আনসার। এর কারণ কি, কারণ হচ্ছে অনেক সময় দেখবা এমসিকিউর অপশনে একাধিক কারেক্ট থাকবে, তখন তুমি কি করবা, চুজ দ্য বেস্ট আনসার। কোনটা বেস্ট, খেয়াল করো শব্দটা কি ছিল, বেস্ট। কোনটা বেস্ট সেটা তোমরা চুজ করবা। ধরো যে তুমি বাজারে গেছো, এবার তোমার কাছে 300 টাকা না, এবার তোমার কাছে আছে হচ্ছে 3000 টাকা, ঠিক আছে, 3000 টাকাতে ভালো ড্রেস হবে। এখন তুমি হচ্ছে একটা মেয়ে, তুমি গেছো বাজারে 3000 টাকা নিয়ে একটা ড্রেস কেনার জন্য। আচ্ছা, তো 3000 টাকা ড্রেসই তোমার পছন্দ হয়েছে, ড্রেসের দামও 3000 টাকা, কিন্তু তোমার 5টা ড্রেস পছন্দ হয়ে গেছে, বা চারটা চারটা ড্রেস পছন্দ হয়ে গেছে, চারটা ড্রেসের দামই ইন্ডিভিজুয়ালি 3000 টাকা করে, ঠিক আছে, মানে 3000 3000 3000 3000 12,000 টাকা। এখন তোমার কাছে তো 12,000 টাকা নাই, আছে কোনটা, কত টাকা, 3000 টাকা আছে। এখন চারটাই তোমার প্রচন্ড পছন্দ হয়েছে, তুমি কি করবা, ওই চারটার মধ্যে বেস্ট যেটা, তখন তুমি সেটা গ্রহণ করবা। এটা হচ্ছে কোন থিওরি, যখন অপশন একাধিক ঠিক থাকবে, তখন তোমাকে কি করতে হবে, ঠিকগুলোর মধ্যে কোনটা বেশি ঠিক, কোনটা বেশি সুন্দর, সেটা তোমাকে নিতে হবে। আবার যখন দেখবা অপশন একটাও ঠিক নাই, তখন তুমি কি করবা, ওই যে যেই প্যান্টের সেন্টটা ঠিক আছে অ্যাটলিস্ট সেটা নিতে হবে, ঠিক আছে। তো এই থিওরিটা তোমরা একটু কাজে লাগায়ও। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা এসেছিল হচ্ছে মানসিক দক্ষতা থেকে। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো, এটা সি ইউনিটের জন্য ক্লাস, নো নো, এটা হচ্ছে আর্টসের জন্য, এটা হচ্ছে আর্টসের জন্য বি ইউনিটের জন্য ক্লাস। আচ্ছা, আজকে সকালে কি সবাই ঘুম থেকে উঠতে পারেনি এখনো? এখনো কি সবাই ঘুম থেকে উঠতে পারে নাই? অন্যান্য দিন তো সকালে অনেকে থাকে ক্লাস, আজকে শুরুর দিকে একটু কম, আজকে মনে হয় একটু ঘুম বেশি হচ্ছে। কেন, তোমাদের দিকে আবহাওয়া কি মেঘলা নাকি, আকাশে অনেক মেঘ, বৃষ্টি হচ্ছে, ঘুম বেশি হচ্ছে এমন? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে? একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে? 21.1 কিলোমিটার, 30.5 কিলোমিটার, 42.2 কিলোমিটার, নাকি 43.8 কিলোমিটার? আচ্ছা, এখন ম্যারাথন দৌড়টা কি, ম্যারাথন সম্পর্কে তো আমাদের হচ্ছে একটা ধারণা আছে, প্রিকনসেপশন আছে, ম্যারাথন, তাই না? ম্যারাথন বলতে বোঝানো হয় দীর্ঘ পাল্লার দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ পাল্লার, দীর্ঘ পাল্লার। আচ্ছা, একটু বড় করে লিখতে বলেছো, আমি একটু বড় করে লিখে দিই, না হলে অনেকের স্ক্রিনে দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছি। দীর্ঘ পাল্লার, দীর্ঘ পাল্লার দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ, দীর্ঘ পাল্লার দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ পাল্লার দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ তোমরা দেখবা যে এক ধরনের দৌড় প্রতিযোগিতা হয় যেখানে হচ্ছে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ একটু জগিং করার মতো করে যাচ্ছে, কেউ একটু রেস্ট করতেছে, হ্যাঁ, কিন্তু সবাই চেষ্টা করতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এইটা হচ্ছে মূলত ম্যারাথন, ঠিক আছে, ম্যারাথন এটা খুবই দীর্ঘ পাল্লার হয়, মানে তুমি যে একবারে দৌড়ায় চলে যাবা এটা কখনো হবে না। আচ্ছা, তো এখানে যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে রিলেভেন্ট হচ্ছে এই দুইটা, বাকি দুইটা এমনিতেই বাদ দেওয়া যায়, এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই। কারণ এই যে 30.5 কিলোমিটার, এটার আমি কি এক্সপ্লেনেশন দিব, মানে এটা তো হচ্ছে একটা অবজেক্টিভ কোশ্চেন, তোমাকে একটা নির্দিষ্ট বিষয় চুজ করতে হবে, তাই না? আচ্ছা, কেন প্রথমটা আমি রিলেভেন্ট বললাম, প্রথমটা রিলেভেন্ট বললাম এই কারণে, কারণ এটা হচ্ছে হাফ ম্যারাথন, ঠিক আছে, এটা হচ্ছে হাফ ম্যারাথনের ডিস্টেন্স। হাফ ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে কি, হাফ ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে 21.1 কিলোমিটার, এটা হচ্ছে হাফ ম্যারাথন বা অর্ধেক ম্যারাথন, ঠিক আছে। তাহলে হাফ ম্যারাথন যদি 21.1 কিলোমিটার হয়, ফুল ম্যারাথন কতটুকু হবে? খুব সহজ বিষয় হয়ে গেল না? তাহলে ফুল ম্যারাথন হবে, এর সাথে তুমি জাস্ট 2 গুণ করে দাও, এটার সাথে তুমি জাস্ট হচ্ছে 2 গুণ করে দাও, তাহলে হচ্ছে 42.2 কিলোমিটার। তাহলে একটা পূর্ণাঙ্গ ম্যারাথন বা একটা ফুল ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে 42.2 কিলোমিটার, অর্থাৎ তোমাকে 42.2 কিলোমিটার দৌড়াইতে হবে, তাহলে তুমি কি করবা, একটা ফুল ম্যারাথন কাভার করতে পারবা। এবং ম্যারাথনে কিন্তু ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া এইটা ইস্যু করে না, এটা ইস্যু করে কোনটা, ইস্যু করে হচ্ছে তুমি টাইমলি শেষ করতে পারতেছো কিনা, মানে একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে, এর মধ্যে যারা শেষ করতে পারে সবাইকে মেডেল দেওয়া হয়, ঠিক আছে। আর যারা টাইমলি শেষ করতে পারে না তাদেরকেও দেওয়া হয় জাস্ট পার্টিসিপেন্ট হিসেবে, কারণ ম্যারাথনে পার্টিসিপেট করাটাই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনটা আসলো কোন টপিক থেকে, এই কোশ্চেনটা আসলো হচ্ছে খেলাধুলা থেকে, তাই না? এই কোশ্চেনটা আসলো হচ্ছে স্পোর্টস থেকে, খেলাধুলা থেকে। খেলাধুলা থেকে কোশ্চেন হয়নি
এমন কোন ইউনিভার্সিটি কোশ্চেন দেখছো তোমরা কখনো? খেলাধুলা থেকে সব সময় কোশ্চেন হয়, সব ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়। আমি বারবার বলেছি, এখনো বলছি, খেলাধুলা থেকে দুই ধরনের কোশ্চেন হবে। একটা হচ্ছে স্পোর্টসের বেসিক থেকে, স্পোর্টসের বেসিক থেকে। কেমন স্পোর্টসের বেসিক? যেমন এই কোশ্চেনটা হচ্ছে স্পোর্টসের বেসিক, ঠিক আছে, যে ম্যারাথন কত কিলোমিটার, বা তোমাকে বললো যে এই গত দিনই মনে হয় টেনিস খেলা নিয়ে একটা কোশ্চেন ছিল, গতদিন যে ক্লাস করিয়েছি। তো তোমাকে বললো উইম্বলডন কোন খেলার জন্য বিখ্যাত? টেনিস খেলার জন্য বিখ্যাত। তোমাকে বললো যে হচ্ছে লর্ডস কোন খেলার জন্য বিখ্যাত মাঠ? ক্রিকেট খেলার জন্য বিখ্যাত মাঠ। তোমাকে বললো যে সল্ট লেক কোন খেলার জন্য বিখ্যাত? সল্ট লেক হচ্ছে ভারতের একটা ফুটবল মাঠের নাম। সল্ট লেক হচ্ছে ফুটবল খেলার জন্য বিখ্যাত। তারপর তোমাকে হচ্ছে এইভাবে যে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, এই ধরনের কোশ্চেন এসেছে। তো এইগুলো হচ্ছে স্পোর্টসের বেসিক, ঠিক আছে। বা হচ্ছে ফিফা এর প্রাথমিক সদস্য ছিল কয়টি দেশ, মানে ফিফা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন কয়টি দেশ সদস্য ছিল, এগুলো হচ্ছে স্পোর্টসের বেসিক। আরেক ধরনের কোশ্চেন আসে স্পোর্টস থেকে, সেটা হচ্ছে সাম্প্রতিক, স্পোর্টসের সাম্প্রতিক। এখন ধরো তোমরা পরীক্ষা দিচ্ছ 2025-26 সেশনে, এখন 2025-এর গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট, 26-এর গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট পরীক্ষাতে আসতে পারে না? তোমাকে কোশ্চেন করলো 2026 ফুটবল বিশ্বকাপ কততম বিশ্বকাপ? 23তম বিশ্বকাপ, তাই না? তো এই যে কোশ্চেনটা আসলো, এটা কি সাম্প্রতিক ইভেন্ট? আচ্ছা, আবার দেখো আরো কোশ্চেন হতে পারে কেমন, ধরো 2025-এ এই যে আইসিসি এশিয়া কাপ, ঠিক আছে, আইসিসি না, এসিসি এশিয়া কাপ। তো এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট যেটা হচ্ছে, তো এইখানে ধরো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তো এই চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়েছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশের কোনো একজন ক্রিকেটার। তো তোমাকে কোশ্চেন করবে যে 2025 পুরুষ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন ক্রিকেটার? তো এই কোশ্চেনটা করতে পারে। বা সর্বোচ্চ রান সংগ্রাহক কোন ক্রিকেটার, সর্বোচ্চ উইকেট শিকারী কোন ক্রিকেটার। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো, আমি তো ভর্তি পরীক্ষা দিয়েছি হচ্ছে 2021-22 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝছো, 2021-22 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমাদের একটা কোশ্চেন করছিল কি, যে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কোন বোলার? কোশ্চেনটা দেখো কতটা কঠিন না? খুবই কঠিন কোশ্চেন। আচ্ছা, তো 21-22 সেশনে আমাদের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে কত তারিখ? সেটা হচ্ছে 4 জুন, 4 জুন 2022, 4 জুন 2022-এ আমাদের ভর্তি পরীক্ষাটা হয়েছিল। আচ্ছা, আর ওই বছরের তোমার হচ্ছে ওই বছরের কত তারিখে? ওই বছরের 6 জানুয়ারি, ওই বছরের 6 জানুয়ারি 2022 মাউন্ট মঙ্গানুইতে, মাউন্ট মঙ্গানুই কোথায়? এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা জায়গার নাম, মাউন্ট মঙ্গানুই। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ, ঠিক আছে। এবং ওই টেস্ট ম্যাচটা খুবই আলোচিত হয়েছিল ওই সময়, কারণ নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারানো একটু বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্ট। তো ওই টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিল? তাহলে দেখো ওই সময় যারা সাম্প্রতিক স্পোর্টস ইভেন্টগুলো খেয়াল রেখেছে পেরে গিয়েছে। আবার এইটা একটা আসছিল, আরও একটা আসছিল যে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এটা কততম ওয়ার্ল্ড কাপ? ওই সময় ছিল এটা 22তম, 2022 ছিল 22তম ওয়ার্ল্ড কাপ। তাহলে দেখো দুইটা কোশ্চেন আসছে কি, দুইটাই সাম্প্রতিক থেকে, ঠিক আছে। আবার কি একটু এই যে এমন বেসিক থেকেও আসতে পারে। তাহলে তোমাকে দুই ধরনের প্রিপারেশন নিতে হবে। তবে স্পোর্টস ইভেন্ট যেগুলো মেজর ইভেন্ট, ওইগুলো থাকলে অবশ্যই সাম্প্রতিকের কোশ্চেন হবে। যেমন 2018 বিশ্বকাপ যখন হয়েছিল, 18-19 সেশনে কি কোশ্চেন এসেছিল? 18-19 সেশনে ওই সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল হচ্ছে 2018 রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেন আসছিল 18-19 সেশনে। তো উত্তর কি ছিল? উত্তর ছিল হচ্ছে, সরি, 19-20 সেশনে এসেছিল, মানে 18 সালে তো একদম শেষ দিকে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, 18 সালের হচ্ছে অক্টোবর মাসের দিকে ওয়ার্ল্ড কাপ হয়েছিল। তো 19-20-এর যে ভর্তি পরীক্ষা, 19-20 এসেছিল, আমি এটা ভুল লিখলাম, 19-20-এ 2019-2020 সেশনে এই কোশ্চেনটা আসছিল যে 2018 ফুটবল রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ছিল কি? লুঝনিকি অ্যারিনা, লুঝনিকি অ্যারিনা, অর্থাৎ মাঠের নাম হচ্ছে, শহরের নাম হচ্ছে লুঝনিকি, স্টেডিয়ামের নাম হচ্ছে লুঝনিকি অ্যারিনা। অ্যারিনা শব্দের অর্থ হচ্ছে মাঠ বা প্রাঙ্গণ। তাহলে দেখো যে ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ যখনই আসতেছে কোশ্চেন সেখান থেকে হচ্ছে। আবার 2019 যে হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ হলো, ওইখান থেকে ওই বছরে আরেকটা কি কোশ্চেন আসলো? আসলো হচ্ছে 2019 ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন ক্রিকেটার? ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন ক্রিকেটার? সঠিক উত্তর কি ছিল? কেন উইলিয়ামসন 2019 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। তো দেখো বড় বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক, প্যারা অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক,
এই বা হচ্ছে নারীদের কোনো মেজর ইভেন্ট এগুলা থেকে সাম্প্রতিকের কোশ্চেন আসবে, বুঝছো? আর বেসিক স্পোর্টস থেকে কোশ্চেন আসবে। তো বিষয়টা কি পরিষ্কার হয়ে গিয়েছে না? আচ্ছা, স্পোর্টস থেকে কোন ধরনের কোশ্চেন আসে বা হয় বা হবে এগুলা নিয়ে আর কোনো সংশয় মনে হয় না তোমাদের আছে? ঠিক আছে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করো, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করো। ব্লার হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, এটা এখান থেকে হচ্ছে না, এখান থেকে ঠিক আছে। তোমার ওইখানে খুব সম্ভবত নেটওয়ার্কের একটু ইস্যু করতেছে, বুঝছো? একটু নেটওয়ার্কটা চেক করো প্লিজ। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পরিকল্পনা করেছে? বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, লক্ষ্যমাত্রা বানানটা একটু ভুল হয়ে গিয়েছে, তোমরা খেয়াল করেছো? লক্ষ্যমাত্রা বানানে একটা জ ফলা হয়, একটা জ ফলা হয়, হ্যাঁ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই এর ইংরেজি শব্দ কি? টেকসই এর ইংরেজি প্রতিশব্দ কি? সাস্টেইনেবল, তাই না? সাস্টেইনেবল, আচ্ছা একটু বড় করে লিখি, অনেকে বলতেছে দেখা যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। সাস্টেইনেবল, সাস্টেইনেবল, সাস্টেইনেবল। উন্নয়ন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ডেভেলপমেন্ট, তাই না? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। লক্ষ্যমাত্রা গোলস, লক্ষ্যমাত্রার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? গোলস। তাহলে এই তিনটাকে আমরা যদি একটু কন্ট্রাক্টেড ফর্ম করি তাহলে কি হবে? এস ডি জি। তাহলে এটা হবে কি? এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। এই এসডিজি সম্পর্কে তোমার একটু বেসিক ধারণা থাকতেই হবে, এসডিজি সম্পর্কে তোমার একটু বেসিক ধারণা থাকতেই হবে। তার কারণ এই এসডিজি তোমার কত সালে আলোচিত হয়েছে? এই এসডিজি আলোচিত হয়েছে 2016 সালে, 2016 সালে। এবং 2016 সাল থেকেই প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট একবার হইলেও কোশ্চেন করছে, অ্যাটলিস্ট। আমি বলছি না যে প্রত্যেক ইউনিভার্সিটি প্রত্যেক বছর করে, বাট প্রত্যেক ইউনিভার্সিটি অ্যাটলিস্ট একবার করে কোশ্চেন করেছে। এবং দেখা গিয়েছে যে প্রত্যেক বছরই কোনো না কোনো ইউনিভার্সিটিতে এসডিজি থেকে একটা কোশ্চেন ছিল। আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখনও ছিল, ঠিক আছে? আমি তো পরীক্ষা দিয়েছি যে বললাম 2021-22 সেশনে ঢাকা ইউনিভার্সিটি, সেটা কোথাও পরীক্ষা দিই নাই আমি। তো ঢাকা ইউনিভার্সিটিতে ওই সময় কোশ্চেন করছিল কি? যে মানসম্মত শিক্ষা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্যে উল্লেখ করা হয়েছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কত নম্বর, মানে এদের তো লক্ষ্যমাত্রা আছে, কয়টা লক্ষ্যমাত্রা আছে? 17টা, সেটা বলতেছি। তো এসডিজির কত নম্বর লক্ষ্যমাত্রাতে এটা আলোচিত হয়েছে? মানসম্মত শিক্ষা, এটাতে আসতেছি, আমরা যেখানে আছি সেটা আগে সলভ করি। 2016 সালে কি করা হয়েছে? 2016 সালে এই এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, এই লক্ষ্যমাত্রাটা কি? অর্থাৎ ডেভেলপমেন্ট করা যাবে কিন্তু সেটা হবে সাস্টেইনেবল। সাস্টেইনেবল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সাস্টেইনেবল বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ যেটা পরিবেশকে ক্ষতি করে না, ঠিক আছে? অর্থাৎ ধরো যে তুমি তোমার এলাকাতে করলা কি? একটা ইন্ডাস্ট্রি তৈরি করলা, যে এলাকার মানুষজন তো অনেক বেকার, এখানে কর্মসংস্থান দরকার, একটা ইন্ডাস্ট্রি তৈরি করি। আচ্ছা করলা, মানুষের কর্মসংস্থান হলো, খুব ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে ওই ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ধোঁয়া তৈরি হয়, তোমাদের এলাকার বাতাস খুবই দূষিত হয়ে গিয়েছে। তোমার যে ইন্ডাস্ট্রি সেখান থেকে প্রচুর গার্বেজ তৈরি হয়, এই গার্বেজগুলো কি করেছে? এলাকার জলাশয়গুলোতে গিয়ে সেখানকার যে জীব বৈচিত্র্য সেটা নষ্ট করে দিয়েছে, তোমাদের অঞ্চলে মাটিকে বিষাক্ত করে দিয়েছে, ঠিক আছে? তোমাদের ওই কি হয়েছে? তোমার ইন্ডাস্ট্রিতে ট্রাক আসা যাওয়া করে, এলাকার রাস্তাঘাটগুলোকে নষ্ট করে দিয়েছে এত বেশি ট্রাক যাতায়াত করে। তাহলে এই যে ডেভেলপমেন্টটা হলো, এটা সাস্টেইনেবল না। কেন সাস্টেইনেবল না? মানে এটা টেকসই না, বেশি দিন এটা চলবে না। কেন চলবে না? কারণ এটা পরিবেশ নষ্ট করতেছে, বাতাস নষ্ট করতেছে, এটা ইকোলজি নষ্ট করতেছে, এটা তোমার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট নষ্ট করতেছে। তার মানে এটা সাস্টেইনেবল না। সাস্টেইনেবল হতে গেলে বা এসডিজি হতে গেলে তোমার যেটা হতে হবে কি? পরিবেশকে হ্যাম্পার করা যাবে না, পরিবেশকে হ্যাম্পার করা যাবে না। এবং এই যে লক্ষ্যমাত্রাটা, এই লক্ষ্যমাত্রাটা কত সালে গৃহীত হয়েছিল? এই লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছে 2016-তে, 2016-তে। এবং এটা 15 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি, শেষ হবে হচ্ছে 2030-এ। তাহলে এটার মেয়াদ কত বছর? এটার মেয়াদ হচ্ছে 15 বছর, 15 ইয়ার্স। এটার মেয়াদ হচ্ছে 15 ইয়ার্স, হ্যাঁ, 15 বছরের লক্ষ্যমাত্রা। এখন এইখানে কয়টি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? এখানে লক্ষ্যমাত্রা হিসেবে কয়টিকে ধরা হয়েছে? এটা টার্গেট হচ্ছে 17। এটা টার্গেট হচ্ছে কি? টার্গেট না, এটা গোলস, তাই না? 17 গোলস, তার গোলস হচ্ছে 17 স্পেসিফিক গোলস আছে তার, হ্যাঁ। আচ্ছা, এবং এখানে তোমার একটু ট্রিকি কোশ্চেন করবে। ট্রিকি হচ্ছে গোলস তো 17, টার্গেটস কয়টা? টার্গেটস হচ্ছে 169 টার্গেটস, ঠিক আছে? টার্গেটস, টার্গেটস বলতে বোঝানো হয় সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা। আর গোলস হচ্ছে কি? শুধু লক্ষ্যমাত্রা। অর্থাৎ এই 17টাকে একটু ভেঙে চুরে
169-এ রূপান্তর করা হয়েছে, 169-এ রূপান্তর করা হয়েছে। কি এটা বুঝতে পারলা? তাহলে এসডিজি কত সালে এটা আলোচিত হয়েছে বা এটা গ্রহণ করা হয়েছে? 2016-তে, মেয়াদ হচ্ছে 2030 সাল পর্যন্ত, 15 বছর মেয়াদ, 17টা লক্ষ্যমাত্রা, এবং এটার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হচ্ছে 169টা। এই 17টা লক্ষ্যমাত্রার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা তোমাকে মনে রাখতে হবে। সেগুলা কি কি একটু বলি। সেগুলা হচ্ছে, এখানে বড় বড় করে লেখাতে তো জায়গায় নাই, বড় বড় করে লেখাতে জায়গায় কমে গেছে, তারপরে আমি এখানে লিখে দিই, বুঝছো? 1 নম্বরে হচ্ছে জিরো পভার্টি, 1 নম্বরে হচ্ছে জিরো পভার্টি। ঠিক আছে, অর্থাৎ কি জিরো পভার্টি শব্দের অর্থ কি? মানে শূন্য দারিদ্র, শূন্য দারিদ্র বা শূন্য দরিদ্রতা। ঠিক আছে, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে জিরো হাঙ্গার, 2 নম্বরে হচ্ছে জিরো হাঙ্গার, এটা মনে রাখতে হবে, জিরো পভার্টি, জিরো হাঙ্গার। ঠিক আছে, এই দুইটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। জিরো পভার্টি, জিরো হাঙ্গার, খুবই গুরুত্বপূর্ণ দুইটা। আচ্ছা, 3 নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে মনে রাখতে পারো, তারপরে মনে রাখতে পারো, এটা হচ্ছে ওয়েলবিং। ওয়েলবিং, ওয়েলবিং মানে কি? ওয়েলবিং বলতে কি বোঝানো হয় বাংলাতে? ওয়েলবিংকে কি বলে? ডিজিটাল ওয়েলবিং নামে একটা নতুন বই চালু হয়েছিল একাডেমিতে, আচ্ছা যা হলো সেটা বাদ গেল। ওয়েলবিং মানে হচ্ছে সুস্বাস্থ্য। ওয়েলবিং বলতে কি বোঝানো হয়েছে? সুস্বাস্থ্য। ঠিক আছে, ওয়েলবিং এর বাংলা শব্দ কি? সুস্বাস্থ্য। তোমরা একটু লিখে নাও, হ্যাঁ প্লিজ, আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ নোট ডাউন। সবকিছু জীবনে তুমি মনে রাখতে পারবে না ক্লাসে, ঠিক আছে, মানে সবকিছু মাথায় থাকবে না, চলে যায় মাথা থেকে। আর এসডিজি থেকে যেহেতু পরীক্ষাতে আসে, বিলিভ মি, যেইগুলা বলতেছি এর মধ্য থেকে আসবে, যেগুলো এখানে বলতেছি তোমাদের সময় এসডিজি থেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোশ্চেন করুক এর মধ্য থেকে হবে কোশ্চেন। আচ্ছা, জিরো পভার্টি, জিরো হাঙ্গার, ওয়েলবিং। ওয়েলবিং শব্দের প্রতিশব্দ হচ্ছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য। হ্যাঁ, ওয়েলবিং মানে ভালো থাকা, ঠিক আছে, এক কথায় সোজা কথা, সুস্বাস্থ্য। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে, 4 নম্বরে হচ্ছে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। আচ্ছা, শিক্ষা। এখন এই শিক্ষা শুধুমাত্র শিক্ষা না, এটা হচ্ছে মানসম্মত শিক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে কি? স্ট্যান্ডার্ড এডুকেশন, স্ট্যান্ডার্ড এডুকেশন, মানসম্মত শিক্ষা। আমি জাস্ট এডুকেশন লিখেছি, তোমরা শিক্ষা মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, কারণ শিক্ষা মানে এখানে মানসম্মত শিক্ষাকেই বোঝাচ্ছে, মানসম্মত শিক্ষা। এই চারটা, এই চারটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর 5 নম্বরটার সাথে মনে রাখতে পারো জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার, জেন্ডার ইকুয়ালিটি, ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝানো হয়? জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝানো হয় হচ্ছে লিঙ্গ সমতা। জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝানো হয় কি? লিঙ্গ সমতা। অর্থাৎ নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য হবে না, তাদের মধ্যে কি হবে? সমান সুযোগ সুবিধা ব্যালেন্স করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? জেন্ডার ইকুয়ালিটি। তাহলে 17টা লক্ষ্যমাত্রা তোমার পুরাটা মুখস্থ না করলেও হবে। এই প্রথম যে 5টা, এই প্রথম 5টা তোমাকে একটু ভাইয়া মনে রাখতে হবে। প্রথম যে 5টা এখানে আমি লিখে দিয়েছি, এই 5টা তোমার একটু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এই প্রথম 5টা গোলস, এই প্রথম 5টা গোলস তোমাকে একটু অবশ্যই মনে রাখতে হবে। এর বাইরে তুমি যদি পড়তে চাও, এর বাইরে তুমি যদি পড়তে চাও পড়তে পারো, আমি তোমাকে বলবো না যে ভাই এই 5টার বাইরে পড়ো না জীবনে, বাট এই 5টা তোমার মাস্ট লাগবে, বাকিগুলা তোমার উপর। আচ্ছা, তাহলে এইখানে দেখো যা যা বলেছি, যা যা বলেছি, তো তার মধ্যে তো এখানে উত্তর চলে এসেছে, তাই না? উত্তর চলে এসেছে, যেটার লক্ষ্য মেয়াদকাল হচ্ছে 2030 সাল। তাহলে অর্জনের পরিকল্পনা করেছে 2030 সালের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সঠিক উত্তর অপশন এ। এখন এসডিজির মতো আরো একটা লক্ষ্যমাত্রা পৃথিবীতে নেওয়া হয়েছে, সেটা কি? সেটার নাম কি কেউ বলতে পারবা? সেটার নাম হচ্ছে এমডিজি। সেটার নাম হচ্ছে কি? এমডিজি। এমডিজি বলতে কি বোঝানো হয়? এমডিজি বলতে বোঝানো হয় মিলিয়েনিয়াম, মিলিয়েনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মিলিয়েনিয়াম ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, মিলিয়েনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এর বাংলা প্রতিশব্দটা কি? এর বাংলা প্রতিশব্দ হচ্ছে, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সহস্রাব্দ। সহস্রাব্দ বানানটা ঠিক আছে না জানি না, সহস্রাব্দ মানে 1000 বছর। ঠিক আছে, 100 বছর, সরি 1100 বছর। সহস্রাব্দ উন্নয়ন, উন্নয়ন লক্ষ্যমাত্রা, উন্নয়ন লক্ষ্যমাত্রা। ঠিক আছে, আচ্ছা, এই মিলিয়ন ডেভেলপমেন্টস গোল নিয়ে খুব বেশি আলোচনা করতেছি না, এটা হচ্ছে আমরা ক্লাসেই পড়বো। জাস্ট এখন একটু ধারণা দিয়ে রাখতেছি যে এর মতো আরো একটা আছে, সেটার নাম হচ্ছে এমডিজি। সেটার নাম হচ্ছে কি? এমডিজি। ওকে, তাহলে এটা বুঝতে পারলা। এখন এই কোশ্চেনের টপিকের নাম কি? এই কোশ্চেনের টপিকের নামই হচ্ছে এসডিজি। এসডিজি কারণ কি? এইটাকে নির্দিষ্টভাবে টপিক লিখছি এ কারণে যে এইটা থেকে কোশ্চেন সবসময় হয়, যে কারণে এটা কোনোটার মধ্যে না ঢুকাই স্পেসিফিকভাবে এটা পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? এসডিজি। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, বাংলাদেশে কততম সাংবিধানিক সংশোধনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
চালু করা হয়? বাংলাদেশের সংবিধানের কত নম্বর সংশোধনীতে কি করা হয়েছে? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ এই যে বর্তমান সময়ে একটা সরকার ক্ষমতাতে আছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে, তিনি তো কোনো দল থেকে আসেন নাই, তিনি আসছেন কি নির্দলীয়ভাবে। তিনি আসছেন কিভাবে? নির্দলীয়ভাবে, এবং তিনি একজন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে তিনি পার্মানেন্টলি থাকতে আসেন নাই, তার কাজ হচ্ছে কি নির্বাচনের মাধ্যমে নতুন সরকারকে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একটা গভর্নমেন্টকে ক্ষমতায় নিয়ে আসা, এটাকে বলা হয় কি তত্ত্বাবধায়ক সরকার। এখন আমাদের সংবিধানে এমন কোনো কিছু ছিল না এর পূর্বে। আমাদের সংবিধানে কেমন ছিল? যে সরকার ক্ষমতায় আছে তাদের ক্ষমতাকালে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা তখন ক্ষমতায় আসবে। কিন্তু দেখা গিয়েছে কি এর ফলে যেই দল ক্ষমতায় আছে তারা নির্বাচনকে প্রভাবিত করছে, এবং তারা ক্ষমতায় বারবার থেকে যাওয়ার জন্য নির্বাচনে কারচুপি করছে, এ ধরনের সমস্যা হয়েছে। তো এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো, সংবিধান সংবিধান সংস্কার করার একটা প্রস্তাব দেওয়া হলো, এবং সেই সংস্কারে কি করা হলো? সেই সংস্কারে যেটা করা হলো সেটা হচ্ছে সংবিধানে নতুন করে প্রভিশন আনা হলো যে সরকার, কোনো দলীয় সরকারের নিয়ন্ত্রণে আর কি হবে না, নির্বাচন হবে না। নির্বাচন হবে কিভাবে? নির্বাচন হবে হচ্ছে একটা নতুন মানে একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বা একটা অ্যাক্টিং গভর্নমেন্টের আন্ডারে, এবং এটা করা হয়েছিল সংবিধানের 13তম সংশোধনীতে। 13তম সংশোধনীতে, এবং এর সাথে আরেকটা সংশোধনী এখানে তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে 15তম সংশোধনী, যেটা 2011-তে হয়েছিল। 2011-তে 15তম সংশোধনী হয়েছিল। সেখানে কি হয়েছিল? এই 2011 সংশোধনীতে যেটা হয়েছিল, এই তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কি করা হয়েছিল? বাতিল করা হয়েছিল। আচ্ছা, বাতিল করা হয়েছিল। এখন এই যে 2011 যে সংশোধনীটা এটা যেটা করেছিল আমাদের সংবিধানকে সেই 1972-এর সংবিধানে ফেরত নিয়ে গিয়েছিল। ঠিক 1972 সংবিধান যেমন ছিল, মানে শেখ মুজিবুর রহমান যেভাবে করেছিলেন ঠিক সেই জায়গাতে ফেরত নিয়ে গিয়েছিল। মাঝে যত অ্যামেন্ডমেন্ট এসেছে সবকিছুকে প্রায় বাতিল করে দিয়েছিল। আচ্ছা, কিন্তু যেটা হয়েছে 2024-এ এসে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা 2011-র 15তম সংশোধনীতে, এই 2011-র 15তম সংশোধনীকে আংশিকভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে হাইকোর্ট থেকে। আংশিক অবৈধ ঘোষণা করা হয়েছে। আংশিক অবৈধ কোনগুলো? এই যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে, এই বিষয়টাকে অবৈধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারবে, তারা ক্ষমতায় থাকে একটা নির্বাচন দিতে পারবে। তাহলে বিষয় হচ্ছে কি, এখানে 13তম আমাদের যে হচ্ছে সংশোধনী, 15তম সংশোধনী, এগুলো আমাদের পড়তে হবে। সংবিধানের উপরে একটা ক্লাস হবে আমাদের, সেইখানে সংবিধানের গুরুত্বপূর্ণ যত অনুচ্ছেদ আছে, আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কোনগুলো আছে, সংবিধানের 11তম অনুচ্ছেদটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, 17তমটা পড়তে হবে, 19তমটা পড়তে হবে, 27তমটা পড়তে হবে, 29তম পড়তে হবে, 31তম, 32তম, তারপর হচ্ছে 77 নম্বর, তারপর হচ্ছে 84 নম্বর, যত অনুচ্ছেদগুলো, যেসব 111 নম্বর বা 22 নম্বর, যত অনুচ্ছেদগুলা গুরুত্বপূর্ণ, যত সংশোধনী গুরুত্বপূর্ণ, যেসব তফসিলগুলা গুরুত্বপূর্ণ, সংবিধানের ইতিহাস যা গুরুত্বপূর্ণ, সবকিছু নিয়ে একটা ক্লাস হবে। তো আশা করি সেই ক্লাসে তোমরা একদমই বিস্তারিত শিখতে পারবে সংবিধানের। এবং গত বছর যখন আমি ক্লাসটা নিয়েছিলাম, সংবিধানের ক্লাসটা আমি নিই, তো সংবিধানের ওই ক্লাসটা যখন আমি নিয়েছিলাম, আমি একদম ওপেন বলেছিলাম সব বিশ্ববিদ্যালয় তো সংবিধান থেকে কোশ্চেন হয়, তোমরা জানো, যে বিশ্ববিদ্যালয় যে কোশ্চেনই করুক ওই ক্লাসের বাইরে থেকে কিছু আসবে না, মানে একদম ওপেন চ্যালেঞ্জ। ওই ক্লাসের বাইরে থেকে একটা তথ্য আসবে না, এবং হয়েছেও তাই। আমি একদম ক্লাসে এটা বলে দিয়েছিলাম যে 13তম সংশোধনী এবং 15তম সংশোধনী থেকে কোশ্চেন আসবে বছর। ঠিক আছে, কিন্তু এই গত রেজিমে মানে আওয়ামী লীগের সময় কিন্তু এই কোশ্চেনটা আসতো না কখনো, বাট এই সময়টা আসবে, এটা একদম শিওর। মানে কোনো না কোনো ইউনিভার্সিটি দিবে এবং দিয়েও দিছে। তো এখনো তোমাদেরকে বলি, ওই ক্লাসে যা যা পড়ানো হবে ওর বাইরে জীবনেও সংবিধান থেকে অন্য কিছু আর আসবে না। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলা তোমরা। এই কোশ্চেনটা এসেছে কোন টপিক থেকে? এই কোশ্চেনটা এসেছে সংবিধান থেকে। সংবিধান ইটসেলফ একটা টপিক, সাধারণ জ্ঞানের একটা টপিকের নামই হচ্ছে কি সংবিধান। এই সংবিধান থেকে একটা কোশ্চেন অবশ্যই হয়। এবং সংবিধানের সাথে আমরা আরো কি কি পড়বো ক্লাসে? সংবিধানের সাথে আমরা পড়বো হচ্ছে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা। দেখবা সংবিধানের সাথে সাথে হাইকোর্ট সম্পর্কে কোশ্চেন এসেছে, বা হচ্ছে আমাদের দেশে অন্যান্য জাতীয় যে প্রতিষ্ঠান আছে, ধরো যে বাংলা একাডেমি, বা হচ্ছে এই যে বার্ড কুমিল্লাতে, তারপর হচ্ছে তোমার এই যে গণস্বাস্থ্য কেন্দ্র সহ
বাংলাদেশ ব্যাংক, আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো থেকেও কোশ্চেন এসেছে। তো আমাদের ওই ক্লাসটাই হবে সংবিধান এবং অন্যান্য সরকারি সংস্থা। ঠিক আছে, এই সরকারি সংস্থা থেকে কোশ্চেন হয়, সংবিধান থেকে তো অবশ্যই হয়। ওই পুরো একটা ক্লাসে সেটা বিষয়গুলো সলভ হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা, কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবা। অনেকে কমেন্ট করছো, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আজকের ক্লাসে উপস্থিতি তুলনামূলক কম অন্য ক্লাসের থেকে। তো তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিও, মেনশন দিও, বা তোমাদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিও, এতে হচ্ছে অধিক সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবে। 5 নম্বর কোশ্চেন, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী হতে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি? পদকটার নাম কি? পদকের নাম হচ্ছে বীর বিক্রম। বীর বিক্রম, কালারটা এটা মনে হয় খুব বেশি এখানে ফুটতেছে না, এখানে বলতেছে বীর বিক্রম, হ্যাঁ। এবং সেটা হতে হবে কি? ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের যে সামরিক যে পদকগুলো আছে, ঠিক আছে, বা আমাদের মুক্তিযুদ্ধে যে পদকগুলো বা হচ্ছে যে ইয়াগুলো দেওয়া হয়েছিল, সম্মাননা সূচকগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে সর্বোচ্চ কোনটা? তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 1 নম্বরে বীর শ্রেষ্ঠ, তাই না? সামরিক, এখানে সবাই সামরিক ব্যক্তিকে দেওয়া হয়েছিল। 1 নম্বরে হচ্ছে বীর শ্রেষ্ঠ। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে বীর উত্তম। 2 নম্বরে হচ্ছে বীর উত্তম, আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। 2 নম্বরে হচ্ছে বীর উত্তম। বীর উত্তম, হ্যাঁ। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে কি? বীর বিক্রম। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম। আর 4 নম্বরে হচ্ছে কি? 4 নম্বরে হচ্ছে বীর প্রতীক। 4 নম্বরে হচ্ছে বীর প্রতীক। ঠিক আছে, এই যে চারটা স্টেজ যাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে সম্মাননা সূচক দেওয়া হয়েছিল। এই 4টা স্টেজ, 1 নম্বরে হচ্ছে কি? বীর শ্রেষ্ঠ, 2 নম্বরে বীর উত্তম, 3 নম্বরে বীর বিক্রম, 4 নম্বরে হচ্ছে বীর প্রতীক। এই যে 4টা এখানে লিখে দেওয়া হয়েছে, এই 4টাই ছিল সম্মাননা সূচক। 7 জন বীর শ্রেষ্ঠের নাম তোমরা জানো। বীর উত্তম, এদের সংখ্যাগুলো তোমাদের প্রয়োজন হবে। বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 64 জন, বীর বিক্রম হচ্ছে 164 জন, বীর প্রতীক হচ্ছে 426 জন, পরবর্তীতে 424 করা হয়েছিল, 4 জনের গ্যাজেট বাতিল করা হয়েছে। সরি, আমি বীর উত্তম 64 বলে ফেলেছি। বীর উত্তম হচ্ছে 68 জন, একজন বাতিল করে 67 করা হয়েছিল, মানে মেজর জিয়াউর রহমান, তাকে হচ্ছে বাতিল, তার যে বীর উত্তম যে খেতাব সেটা বাতিল করে দেওয়া হয়েছিল, যার জন্য 68 থেকে 67 হয়ে গিয়েছিল। তাহলে বীর শ্রেষ্ঠ কতজন? বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। বীর উত্তম হচ্ছে ওই যে একজনকে বাতিল করলে 67 জন, যদিও তার খেতাবটা আবার ফেরত দেওয়া হয়েছে খুব সম্ভবত, তার 68 হয়ে যাবে, রিসেন্ট তো তোমাদেরকে দেওয়া হবে। তারপর বীর বিক্রম হচ্ছে 164 জন, একজনকে বাতিল করা হয়েছিল, 163 করা হয়েছিল পরবর্তীতে। আচ্ছা, আর বীর প্রতীক হচ্ছে 422 জন, 426 থেকে কি করা হয়েছে? 4 জন রিডিউস করা হয়েছে, মানে অনেকের খেতাব বাতিল করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তোমরা জানো। আচ্ছা, তার মানে 7, 67, 164 আর হচ্ছে 422। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা সংখ্যা, এটা যোগ করে দেখো একবার মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন সেটা পেয়ে যাবা। আচ্ছা, তো এর মধ্যে একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে একমাত্র বীর বিক্রমকে, মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে কিন্তু বীর প্রতীক আছে, কিন্তু বীর বিক্রম আছে শুধুমাত্র একজন। সে কে? এখানে অপশনগুলো দেখো, নববিক্রম, কিশোর ত্রিপুরা, আশুতোষ চাকমা, ইউকেচিং মার্মা, নাকি অংশু মুরং। কে? আচ্ছা, এখানে বাকি নামগুলো তো খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, মানে একজনের নামে এখানে গুরুত্বপূর্ণ, বাকিগুলো এমনিতে জাস্ট দিয়ে দিয়েছে। তো সঠিক উত্তরটা না বললে তাকে এক্সপ্লেন করা যায় না। সঠিক উত্তর হচ্ছে এখানে ইউকেচিং মার্মা। তাকে আমি একটু এক্সপ্লেন করি। ইউকেচিং মার্মা কোন জাতিগোষ্ঠীর ছিল এটা তো আমরা বুঝতেই পারতেছি, তাই না? আমরা বুঝতেই পারতেছি তিনি ছিলেন হচ্ছে মার্মা সম্প্রদায়ের লোক, এটা আমরা বুঝতেই পারতেছি। তিনি হচ্ছেন কি, একটু ছোট লেখা হয়ে গিয়েছে, তিনি হচ্ছেন মার্মা, তাই না? তিনি ছিলেন মার্মা জাতিগোষ্ঠীর। এবং তিনি কোথায় কর্মরত ছিলেন? তিনি হচ্ছে এই যে ইউকেচিং মার্মা কর্মরত ছিলেন হচ্ছে ইপিআর এ। ইপিআর তো আমরা বুঝি, তাই না? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। ইপিআর বলতে কি বোঝানো হয়? ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। এবং তার পোস্টিং কোথায় ছিল? তার পোস্টিং ছিল রংপুরের হাতিবান্ধা এখন কোথায় বলো তো? হাতিবান্ধা কি এখনো রংপুরে আছে? হাতিবান্ধা তো এখন রংপুরে নাই। হাতিবান্ধা এখন কোথায় হয়ে গিয়েছে? হাতিবান্ধা হচ্ছে এখন লালমনিরহাট জেলার মধ্যে, তাই না? তখন রংপুরের মধ্যে ছিল। এইখানে তিনি ইপিআর ক্যাম্পে কর্মরত ছিলেন। এখন এই রংপুরের হাতিবান্ধা এটা কত নম্বর সেক্টর? কেউ বলতে পারবা? এটা ছিল তখন মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর। এটা ছিল কি? মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর। সেক্টরগুলো গুরুত্বপূর্ণ, কারণ ইউকেচিং মার্মা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এই ধরনের কোশ্চেন আসতে পারে। এটা ছিল হচ্ছে 6 নম্বর সেক্টর। তো ওইখানে এই ইপিআর ক্যাম্পে
9 জন বাঙালি সৈন্য ছিলেন, 9 জন বাঙালি সৈন্য, তার মধ্যে ইউকে চিং মারমা একজন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তাদের কমান্ডিং অফিসার ছিলেন একজন বিহারি, এই বিহারি কমান্ডিং অফিসারকে তিনি হত্যা করেন এবং 2 জন পাঞ্জাবি সৈন্যকে হত্যা করে বাকি যে 9 জন আছে তারা সেখানে বিদ্রোহ ঘোষণা করে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেয়। তো দেখো, তোমার কমান্ডিং অফিসারকে তুমি হত্যা করে বিদ্রোহ ঘোষণা করতেছো, এটা এতটা সহজ না। আর্মিতে বা যে কোনো সশস্ত্র বাহিনীতে এটা করা খুব বেশি সহজ কাজ না, মানে এটা টু মাচ টাফ। যে কারণে তাকে এই বীরত্বের জন্য বীর বিক্রম খেতাব দেওয়া হয়, মানে যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে বীরত্বসূচক খেতাব তার মধ্যে 3 নম্বর বীর বিক্রম। হ্যাঁ, আচ্ছা, সঠিক উত্তর তাহলে কি ইউকেচি মার্মা। এই কোশ্চেনটা আসলো কোন টপিক থেকে? তাহলে এই কোশ্চেনটা আসলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে, তাই না? এই কোশ্চেনটা আসলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই কোশ্চেন হবে ভর্তি পরীক্ষাতে। আচ্ছা, পরের কোশ্চেন, 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় 21 পদক পেয়েছেন মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম বর্ণিত সবাই। তাহলে এইখানে তোমাকে গুরুত্বপূর্ণ যে বিষয় খেয়াল রাখতে হবে, কোন পুরস্কার, পুরস্কারের নামটা কি? পুরস্কারের নাম হচ্ছে 21 পদক। 21 পদক 2025 সালে, মানে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে। এবং 21 পদক তো অনেকগুলো সেক্টরে দেওয়া হয়, ভাষাতে, সাহিত্যে, বিজ্ঞান প্রযুক্তিতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাতে, হ্যাঁ, অনেকগুলো ক্ষেত্রে 21 পদক দেওয়া হয়, মানে এটা একটা দুইটা ফিল্ডে দেওয়া হয় না। আচ্ছা, মনে হয় 13টা সর্বমোট ফিল্ড আছে, 13টার মতো। বিজ্ঞান ও প্রযুক্তিতে, তার মানে ফিল্ডটার নাম হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তি। 21 পদক নিয়ে তোমাদেরকে গত 2টা ক্লাসেই বলা হয়েছে। তো আমি আরো একবার সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ যারা ওই 2টা ক্লাসে ছিল না তারা অনেকে জানতে পারবে না। 21 পদক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব, দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। এটা কত সালে চালু হয়? 21 পদক এটা কত সালে চালু হয়? 21 পদক কত সালে চালু হয়, কেউ বলতে পারবা? একটু চিন্তা করো তো, যারা আগের ক্লাসগুলো করেছো একটু চিন্তা করো। 21 পদক চালু হয় হচ্ছে 1976 সালে। 21 পদক চালু হয় 1976 সালে। কত সাল? 1976 সালটা মনে রাখতে হবে। এবং এটা কে চালু করেন? 21 পদক চালু করেন ওই সময়কার প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা চালু করেন কাদের স্মরণে? এই পদকটা চালু করা হয় আমাদের 52 যে ভাষা আন্দোলন হয়েছিল, এই 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এটা চালু করা হয় 1976 সালে। এবং প্রথম 21 পদক কে পান? প্রথম 21 পদক পান হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রথম 21 পদক পান 1976 সালে। ঠিক আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপর আর কারা পেয়েছেন? তারপর পল্লী কবি জসিমউদ্দিন পেয়েছেন, সুফিয়া কামাল পেয়েছেন। ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই 21 পদকে কি কি দেওয়া হয় আমি একটু মুখেই বলে দিই। সেইখানে একটা সোনার মেডেলের রেপ্লিকা দেওয়া হয়, মূল মেডেলটা রেখে দেওয়া হয়। সেই রেপ্লিকাতে সোনা থাকে হচ্ছে 35 গ্রাম, 18 ক্যারেটের সোনা। একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং নগদ অর্থমূল্য দেওয়া হয় 4 লক্ষ টাকা। ঠিক আছে, বা চেকের মাধ্যমে দেওয়া হয়, সেটা ডিফারেন্ট বিষয়। তো এটা হচ্ছে 21 পদকের যাবতীয় বিষয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব, এটা মনে রাখতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা চালু করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা মনে রাখতে হবে। 1976 সালে চালু হয়, এটা মনে রাখতে হবে। আর প্রথম পান হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটা মনে রাখতে হবে। আর কি কি দেওয়া হয়? একটা সার্টিফিকেট, 18 ক্যারেট সোনার 35 গ্রাম ওজনের একটা গোল্ড মেডেল, যেটা রেপ্লিকাটা দেওয়া হয়, মূলটা রেখে দেওয়া হয়। আর হচ্ছে নগদ 4 লক্ষ টাকা, মানে তার অর্থমূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। আর আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটা? তাহলে এটা দ্বিতীয় সর্বোচ্চ হলে, এটা যদি দ্বিতীয় সর্বোচ্চ হয় তাহলে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটা? সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক কত সালে চালু হয়? মুখেই বলে দিই, স্বাধীনতা পদক হচ্ছে 1977 সালে চালু হয়। সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেন। সেইখানে যে বিষয়গুলো দেওয়া হয় সেটা হচ্ছে 4 লক্ষ টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা দেওয়া হয়, 1 লক্ষ টাকা বেশি। যে সোনার মেডেলটা দেওয়া হয় সেটাতে 50 গ্রাম সোনা থাকে, মানে এর থেকে একটু বেশি, 18 ক্যারেটের সোনা, এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। এটা হচ্ছে বিষয়। স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানসূচক পদক। আচ্ছা, এখন যেখানে ছিলাম আমরা, 21 পদক 2025 বিজ্ঞান ও প্রযুক্তিতে কে পেয়েছেন? মূলত অভ্র কিবোর্ডের নাম আমরা সবাই শুনেছি বা এটার আমরা ব্যবহার জানি। এই অভ্র কিবোর্ড তৈরি করেছেন বাংলাদেশি এক তরুণ প্রযুক্তিবিদ এবং তার দলবল। তারা কারা? তারা হচ্ছে মেহেদী হাসান খান, তারা হচ্ছে রিফাত নবী, তারা হচ্ছে মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম।
এনারা এবং এদেরকে যৌথভাবে বর্ণিত সবাইকে যৌথভাবে 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21 পদক দেওয়া হয়। এবং এই অভ্র কিবোর্ড যখন মেহেদী হাসান খান তৈরি করেন এবং তার সহযোগী যারা আছেন তৈরি করেন, এইটার জন্য বাংলাদেশের যে হচ্ছে টেলিকমিউনিকেশন সোসাইটি আছে তারা হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে এটার জন্য তাকে কত টাকা দিতে হবে, কারণ এটা তো হচ্ছে একটা ক্রিয়েটিভ নলেজ, তাই না, এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য মেহেদী হাসান খান এবং তাদেরকে কত টাকা দিতে হবে এটা জিজ্ঞাসা করে। তো হচ্ছে মেহেদী হাসান খান বলে যে ভাষার জন্য টাকা নিব কেন, মানে এটা তো হচ্ছে নিজ দেশের ভাষাকে প্রমোট করার জন্য করছে, তার কারণ এর আগে তো কোনো বাংলা কিবোর্ড ছিল না, মানে অভ্র হচ্ছে প্রথম। তো অভ্র প্রথম যেটা বাংলা ভাষার একটা কিবোর্ড, বাংলা ভাষাকে একটা আপার স্টেজে নিয়ে গেছে। তো মেহেদী হাসান খান বলে যে ভাষার জন্য আবার টাকা নিব কেন, মানে এটা তো হচ্ছে আমাদের দেশের মানুষের যে কথা বলে এই কথা বলারকে হচ্ছে প্রমোট করলাম। তো এর জন্য সে টাকা নেয়নি, যে কারণে অভ্র কিবোর্ডে কোনো সাবস্ক্রিপশন ফি নাই, এটা একদম বিনামূল্যে। অন্যান্য কিবোর্ডে সাবস্ক্রিপশন ফি আছে, কিন্তু অভ্রের কোনো সাবস্ক্রিপশন ফি নাই, এটা একদম ফ্রিতে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে ভাষার জন্য যে অবদান, এর জন্য কি করা হয়, এদেরকে 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব 21 পদক দেওয়া হয়। তাহলে এই যে কোশ্চেনটা আসলো কোন টপিক থেকে, এই কোশ্চেনটা আসলো হচ্ছে পদক পুরস্কার থেকে। এই কোশ্চেনটা আসলো হচ্ছে পদক পুরস্কার থেকে, পদক পুরস্কার থেকে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই আমরা। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের বললাম না, সংবিধান থেকে কোশ্চেন সব সময় আসবে, সংবিধান থেকে কোশ্চেন সব সময় আসবে। কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, এই দুইটা বিষয় কোথায় এনশিওর করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে? 11, 17, 27 নাকি 37? কোথায় এনশিওর করা হয়েছে? আচ্ছা, 37 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 37 নম্বর অনুচ্ছেদটা বেশ গুরুত্বপূর্ণ। 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা। সমাবেশের স্বাধীনতা মানে তুমি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবা, সভা করতে পারবা। ঠিক আছে, এটা স্বাধীনতা কোথায় দেওয়া হয়েছে? আমাদের সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে। 27 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, এটা বলা হয়েছে 27 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, এবার আসতেছে কি 17 এবং 11। এর মধ্যে 17 তোমাকে খুব বেশি না জানলেও হবে, ঠিক আছে, এটা খুব বেশি দরকার নয়। 11 নম্বরটা তোমাকে জানতে হবে। এই 11 নম্বরে বলা হয়েছে গণতন্ত্র মানবাধিকার। 11 নম্বরে কি বলা হয়েছে? গণতন্ত্র মানবাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার। আচ্ছা, এর বাইরে কোন কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ আছে, যদিও বিস্তারিত ক্লাসে পড়ানো হবে, আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিই। এর বাইরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 19 নম্বর অনুচ্ছেদ। 19 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা, অপরচুনিটি অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সুযোগের সমতা হচ্ছে 19 নম্বরে। আচ্ছা, 22 নম্বরে কি বলা হয়েছে? বিচার বিভাগের স্বাধীনতা, মানে এটা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগের স্বাধীনতা। তারপর তোমাকে মনে রাখতে হবে একটু 29 নম্বরটা। 29 নম্বরে হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ লাভের অধিকার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তারপর তোমাকে একটু মনে রাখতে হবে হচ্ছে 55 নম্বরে কি আছে? আমাদের সংসদ, আমাদের ক্যাবিনেট সম্পর্কে বলা আছে 55 নম্বর অনুচ্ছেদে। তারপর মনে রাখতে হবে একটু 77 নম্বরে কি আছে? ন্যায়পালের কথা বলা আছে কোথায়? 77 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, তারপর তোমাকে একটু মনে রাখতে হবে আর কি আর একটু মনে রাখতে হবে তোমার 77-এর পরে একটু মনে রাখতে হবে 94 কি বলা আছে? আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে। সুপ্রিম বানান ঠিক আছে? মনে হয় ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে হচ্ছে 94-তে। তারপর কি বলা আছে? 111 মনে রাখতে হবে। 111 নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রাধান্য, ঠিক আছে, সরি, উচ্চ আদালতের প্রাধান্য, মানে উচ্চ আদালতের রায় নিম্ন আদালতের প্রাধান্য পাবে। ঠিক আছে, মানে উচ্চ আদালতের প্রাধান্য, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এই অনুচ্ছেদগুলো, তারপর 116 একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 116 হচ্ছে এই 22-এর মতো একই, বিচার বিভাগের স্বাধীনতা, 116। হ্যাঁ,
116 এটা মনে রাখলেই হবে একটু। 22-এর সাথে এই অনুচ্ছেদগুলো মনে রাখতে হবে। সংশোধনীর মধ্যে মনে রাখতে হবে তোমার 8ম সংশোধনী, 13তম সংশোধনী, 15তম সংশোধনী, এই 3টা মনে রাখলেই হবে। আর প্রথম সংশোধনী 1-2টা দেখলেই হবে। আচ্ছা, আর যে ইয়াগুলো আছে আমাদের শিডিউলগুলো আছে যেগুলো মানে হচ্ছে তফসিল যেগুলো আছে, তফসিলগুলোর মধ্যে 5, 6 এবং 7, ঠিক আছে, 5, 6, 7 আমরা এগুলো ক্লাসেই পড়বো। 5-এ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, এটা আসবে না। 6 নম্বরে আছে হচ্ছে স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর সাথে হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। এই 3টা একটু মনে রাখতে হবে। আর আমাদের যে আমাদের সংবিধানের যে প্রস্তাবনাটা একটু দেখলেই হয়ে যাবে। আমাদের সংবিধানের মূলনীতি কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, এগুলো দেখলে হয়ে যাবে। ঠিক আছে, আর এখন এগুলো দরকার নাই। সংবিধানের ভাগ কয়টা? সংবিধানের ভাগ হচ্ছে 11টা, এখানে আর্টিকেল হচ্ছে 153টা। এই সব কিছু আমরা ক্লাসেই পড়বো। এত কিছু পড়তে গেলেই সংবিধানের উপরে দেখা যাচ্ছে আধা ঘন্টা কথা বলতে হবে, দরকার নাই। ঠিক আছে, তাহলে এই টপিকের নাম হচ্ছে কি? এই টপিকের নাম হচ্ছে সংবিধান। এই টপিকের নাম হচ্ছে সংবিধান। হ্যাঁ, আচ্ছা। 8 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025-এর প্রতিপাদ্য কি? আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025-এর প্রতিপাদ্য কি? আচ্ছা, আন্তর্জাতিক শিক্ষা দিবস এইগুলা হচ্ছে খুবই রিসেন্ট তথ্য, এবং এই ধরনের কোশ্চেন খুব বেশি আসে না ইউনিভার্সিটিতে, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়টা দিয়েছে। তবে ধরে রাখো যে ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের কোশ্চেন দিবে না নর্মালি। মানে এই বিভিন্ন দিবসের প্রতিপাদ্য দেয়, সেটা হচ্ছে যদি খুবই পরিচিত দিবস হয়, খুবই পরিচিত দিবস হয়। এমন অপরিচিত দিবস খুব বেশি দেয় না, কারণ এগুলো একদম মুখস্থ তথ্য, মানে এটা কোনো ইলাস্ট্রেশনের কিছু নাই। 2025-এর আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ছিল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা, স্বয়ংক্রিয়তার যুগে মানবিক সংরক্ষণ। এটা মানে এখানে দেখো এক্সপ্লেন করার কোনো সুযোগ নাই, বাকিগুলো কেন উত্তর না, এটা কেন উত্তর বা এটা কিভাবে সঠিক, মানে যুক্তি দেখানোর কিছু নাই। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা আসছে সাম্প্রতিক থেকে, বুঝছো? এই কোশ্চেনটা আসছে কোত্থেকে? এই কোশ্চেনটা আসছে হচ্ছে সাম্প্রতিক থেকে। কোশ্চেনটা আসছে কোত্থেকে? সাম্প্রতিক থেকে। 9 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2025 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা কি বুঝি? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বুঝি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, তাই না? এআই শীর্ষ সম্মেলন 2025 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা খেয়াল করবা যত এআই টুলগুলো আছে, যেমন চ্যাট জিপিটি, ডিপসিক বা হচ্ছে জেমিনি বা কোপাইলট, আরো যত যত আছে, এগুলা কোনোটাই ইউরোপের কোনো দেশ তৈরি করে নাই। এটা খেয়াল করছো? আইদার আমেরিকা করছে, না হলে চায়না করছে, না হলে ভিয়েতনাম করছে, না হলে হচ্ছে জাপান করছে, এরা করছে। কিন্তু ইউরোপের কোনো দেশ, ইউরোপের ইলেকট্রিক জায়ান্ট কার আছে, জার্মানি খুব ভালো, ইলেকট্রিকে খুবই ভালো, বা হচ্ছে টেকনোলজিতে খুবই ভালো জার্মানি, ফ্রান্স বেশ ভালো, তারপরে হচ্ছে ইউকে বেশ ভালো, এরা মোটামুটি প্রথম সারির ইউরোপের মধ্যে। কিন্তু দেখবা এদের এআই এতে কোনো অবদান নাই, বা এদের নিজস্ব কোনো এআই টুলও কেউ তৈরি করতে পারে নাই। তো এটা নিয়ে ইউরোপ বেশ কনসার্ন, মানে বেশ চিন্তিত যে এআই তো একসময় পৃথিবীকে লিড দিতে পারে, তাই না? বা এআইতে যারা খুবই দক্ষ তারা পৃথিবীর গ্রিপ নিয়ে নিতে পারে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য এই দিকে। তো এর জন্য গত বছর, এই বছর 2025 সালের একদমই শুরুতে 10 থেকে 11 ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে এই আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে, ম্যাক্রন এখানে বক্তব্য দেন এবং ইউরোপের দেশগুলোকে সংগঠিত হয়ে উন্নত এআই প্রযুক্তি উদ্ভাবনের জন্য আহ্বান করেন। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সে 2025 সালের 10 থেকে 11 ফেব্রুয়ারি। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে কোন টপিক থেকে? এটা হচ্ছে সাম্প্রতিক থেকে। তোমরা বুঝতে পারতেছো সহজেই। পরের কোশ্চেন, কোন বৈশ্বিক উদ্যোগে 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশন অর্জনের লক্ষ্য ঠিক করেছে? আচ্ছা, 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশন মানে কি? নেট শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, বা নিট একটা বলো, যা ইচ্ছা, সমস্যা নাই। নিট হচ্ছে কি? প্রকৃত। আর জিরো বলতে কি বোঝানো হয়? শূন্য। আর ইমিশন মানে কি? ইমিশন মানে হচ্ছে নিঃসরণ হওয়া। ইমিশন বলতে বোঝানো হয় নিঃসরণ হওয়া। এখানে ইমিশন বলতে বোঝাচ্ছে কার্বন নিঃসরণ হওয়া। এখানে ইমিশন বলতে কি বোঝাচ্ছে? কার্বন নিঃসরণ। হ্যাঁ, কার্বন নিঃসরণ হওয়া। আচ্ছা, তো 2050 সালের মধ্যে পৃথিবীর কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনার জন্য কোন বৈশ্বিক উদ্যোগ একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে? অপশন দেখো, কিয়োটো প্রোটোকল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা,
গ্রিন নিউ ডিল নাকি প্যারিস চুক্তি? আচ্ছা, কিয়োটো প্রোটোকল। কিয়োটো কোন দেশের শহর? কিয়োটো হচ্ছে জাপানের শহর। কিয়োটো হচ্ছে জাপানের শহর এবং এই জাপানের শহর কিয়োটোতে যে একটা প্রোটোকল বা হচ্ছে যে একটা চুক্তি সম্পাদিত হয় সেটা হচ্ছে জলবায়ু বিষয়ক। সেটা হচ্ছে জলবায়ু বিষয়ক। তোমার হচ্ছে এই কার্বনকে যে শূন্যের কোঠায় নামাইতে হবে এই ধরনের কোনো কথা কিয়োটো প্রোটোকলে হয় নাই। আচ্ছা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছো এবং এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার কথা বলা আছে, ইকোলজি সম্পর্কে বলা আছে, কিন্তু এই যে নেট জিরো করতে হবে এগুলা নিয়ে কিছু বলা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না। আচ্ছা, এবার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি, পরে আসতেছে হচ্ছে গ্রিন নিউ ডিল। গ্রিন নিউ ডিলের প্রবক্তাকে, গ্রিন নীলের প্রবক্তা, গ্রিন নিউ ডিলের প্রবক্তা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যাঁ। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কে ছিলেন? তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, ইউএসএর সাবেক প্রেসিডেন্ট। তোমরা জানো যে গত গত শতাব্দীর 1930-এর দিকে যুক্তরাষ্ট্রে ব্যাপক অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যেটাকে যুক্তরাষ্ট্রে বলা হয় গ্রেট ডিপ্রেশন। গ্রেট ডিপ্রেশন কি বলা হয় সেটাকে? গ্রেট 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 ডিপ্রেশন। ঠিক আছে, গ্রেট ডিপ্রেশন বলা হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে, অর্থাৎ মহামন্দা। ঠিক আছে, অর্থাৎ এই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটাই নিচে নেমে যায়। ওই সময় তাদের শিল্প বিপ্লব, যে প্রযুক্তি বিপ্লব, সেগুলো অনেকটা থেমে যায়। তো এর জন্য ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তখনকার প্রেসিডেন্ট, গ্রিন নিউ ডিল এটা তিনি, এই থিওরিটা তিনি নিয়ে আসেন এবং এটার মূল কথা হচ্ছে যে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট হবে, কেউ বেকার থাকবে না, অর্থনৈতিকভাবে সবাইকে সমৃদ্ধ করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে। এটাই হচ্ছে গ্রিন নিউ ডিলের মূল থিওরি। অর্থাৎ এখানে এই যে কার্বনকে জিরো করতে হবে এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই। কিন্তু প্যারিস চুক্তি, প্যারিস চুক্তি ছিলই হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড নিঃসরণের উপর, কার্বন ডাই অক্সাইড নিঃসরণের উপর এবং কিভাবে এই কার্বন নিঃসরণকে জিরোতে নামানো যায় তার উপর একটা চুক্তি। তাহলে প্যারিস চুক্তি হচ্ছে কি সঠিক উত্তর। অনেক প্যারিস চুক্তি আছে, প্যারিসে অনেক চুক্তি হয়েছেও, তো এইসব বিষয়গুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরের পরের কোশ্চেনে আসি। প্যারিস চুক্তি কিন্তু আরো আছে। প্যারিস চুক্তি হচ্ছে ভিয়েতনামের স্বাধীনতার জন্য আছে। ঠিক আছে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, সম্প্রতি বাংলাদেশের কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে? সম্প্রতি, তাহলে এটা কি কোন টপিক থেকে আসছে? এটা আসছে হচ্ছে সাম্প্রতিকের টপিক থেকে। এটা আসছে হচ্ছে সাম্প্রতিকের টপিক থেকে, বুঝতেই পারতেছো কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক, ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক বলতে বোঝানো হয় যেসব শহরগুলো তার যে ঐতিহ্য, তার যে ইতিহাস, এগুলোতে খুবই সমৃদ্ধ। যেমন দেখো প্যারিস ফ্রান্সের, এর যে ইতিহাস ঐতিহ্য খুবই রিচ। লন্ডন শহর, এর ইতিহাস ঐতিহ্য খুবই রিচ। এমন শহরগুলোকে কি করে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়। এখানে অপশন হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট নাকি রাজশাহী। তো এই চারটা শহরের মধ্যে কোনোটাই ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত না, কিন্তু কোনো কোনো জায়গার তথ্য মতে ঢাকাকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে পর্যবেক্ষক শহর হিসেবে। ঢাকাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে কি হিসেবে? পর্যবেক্ষক শহর হিসেবে। কিছু কিছু তথ্যের সোর্স অনুযায়ী পর্যবেক্ষক হিসেবে ঢাকাকে কি করা হয়েছে? অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো শহরকেই সেভাবে ইনক্লুড করা হয় নাই। তো ঢাকা যেহেতু এখানে কাছাকাছি উত্তর, আমরা এটাকেই সঠিক উত্তর হিসেবে নিব এবং এটা তোমরা বুঝতেই পারতেছো খুব সহজে। এটা টপিকের নাম হচ্ছে কি? এটা টপিকের নাম হচ্ছে সাম্প্রতিক। 12 নম্বর কোশ্চেন, সম্প্রতি দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কে জিতেছেন? মালালা ইউসুফজাই, ঈসা আমরো, ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নার্গিস মোহাম্মদী? আচ্ছা, মালালা ইউসুফজাই পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের নাগরিক, তাই না? তো এই পাকিস্তানি নাগরিক 2014 সালে, এই পাকিস্তানি নাগরিক 2014 সালে, 2014 সালে মাত্র মাত্র 17 বছর বয়সে, 17 বছর বয়সে কি করেন? মাত্র 17 ইয়ার্স ওল্ডে তিনি নোবেল পুরস্কার পান। তিনি কি পান? নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার তিনি লাভ করেন মাত্র 17 বছর বয়সে। ঠিক আছে, এই কারণে মালালা ইউসুফজাই এনার নামটা পরিচিত। আচ্ছা, তারপর নার্গিস মোহাম্মদী অপশন ডি তে আছে। নার্গিস মোহাম্মদী কি ছিলেন? নার্গিস মোহাম্মদী ইরানের একজন মানবাধিকার কর্মী, ইরানের একজন, ইরানের মানবাধিকার কর্মী, মানবাধিকার কর্মী। কোন দেশের? ইরানের। এবং তিনিও নোবেল জিতেছেন। তিনিও কি পদক জিতেছেন? তিনিও নোবেল জিতেছেন। নোবেল, তিনিও নোবেল পদক পেয়েছেন। নোবেল পদক পেয়েছেন, নোবেল বিজয়ী তিনি। আচ্ছা,
এবার আসছে ঈসা আমরো নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এটা তোমরা অবশ্যই জানো। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা তত্ত্বের জন্য 2006 সালে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান। 2006 সালে তিনি কি পান? নোবেল পান। ঠিক আছে, তার অনেক পদক পুরস্কার আছে, কিন্তু দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এটা নাই। এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন ঈসা আমরো। এটা পেয়েছেন কি? ঈসা আমরো। ঈসা আমরো আসলে কে? ঈসা আমরো হচ্ছেন প্যালেস্টাইনের একজন মানবাধিকার কর্মী। প্যালেস্টাইনের একজন মানবাধিকার কর্মী। ঠিক আছে, মানবাধিকার কর্মী। তিনি মূলত প্যালেস্টাইনের গাজা শহরে বা গাজা উপত্যকায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বা ইসরায়েলি হামলায় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এর জন্য আন্তর্জাতিকভাবে তিনি কাজ করছেন, যার জন্য তাকে দ্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এই পদকটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পদক পুরস্কার থেকে নিতে পারো, আবার এটা একটা সাম্প্রতিক ইভেন্ট, সাম্প্রতিক থেকেও নিতে পারো। পদক পুরস্কার জেনারেলি তো সাম্প্রতিক থেকে আসে, তো তার জন্য তোমরা পদক পুরস্কার থেকে এটা নিতে পারো। 13 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বজ্র সংশোধনাগার কোথায় নির্মিত হচ্ছে? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন নাকি ফিনল্যান্ড? দেখো, স্থায়ী পারমাণবিক বজ্র সংরক্ষণাগার। আচ্ছা, তো দেখো এই আমরা যে পারমাণবিক বিভিন্ন চুল্লি তৈরি করতেছি বা পরমাণুকে বিভিন্ন কাজে ব্যবহার করতেছি, এইগুলার ওয়েস্টেজ তৈরি হয় না, মানে এইগুলার উপজাত বা এইগুলার যে হচ্ছে মানে কি বলে এক কথায়, মানে যেগুলা বজ্র মানে আমাদের ব্যবহার করার পরে, পরমাণুগুলো ব্যবহার করার পরে এই যে যে বিষয়গুলো শেষ পর্যন্ত থেকে যায়, এই বিষয়গুলো কি করতে হয়? একটা নির্দিষ্টভাবে সংরক্ষণ করতে হয়। তার কারণ কি? পরমাণু কখনো নিঃশেষ হয়ে যায় না, এটা থেকে যাবে। এখন এটা তো যেখানে সেখানে দেখে উল্টাপাল্টাভাবে ফেলে রাখা যাবে না, তাতে কি হবে? পরিবেশ ধ্বংস হয়ে যাবে একদম। এই কারণে স্থায়ী সংরক্ষণাগার প্রয়োজন হয়। এটা কোথায় তৈরি হচ্ছে? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন নাকি ফিনল্যান্ড? এটা সাম্প্রতিকের টপিক। এটা তৈরি হচ্ছে ফিনল্যান্ডে তৈরি হচ্ছে। এটা খুব বেশি এক্সপ্লেন করার সুযোগ নাই। ফিনল্যান্ড তোমরা জানো যে সমুদ্র তীরবর্তী একটা দেশ, এবং ফিনল্যান্ডের সমুদ্র বা সীমার মধ্যেই সমুদ্রের গভীরে এমন একটা সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা আসছে এটা সাম্প্রতিক থেকে। এই কোশ্চেনটা আসছে কোন টপিক থেকে? এটা আসছে সাম্প্রতিক থেকে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর প্রধান লক্ষ্য কি? আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে নিউ সিল্ক রুট বা ওল্ড সিল্ক রুট, যে কোনো একটা বুঝলেই হবে। আচ্ছা, এক সময় চীনে প্রচুর পরিমাণে সিল্ক বা রেশমি সুতা এবং কাপড় উৎপাদন হতো, এবং এই চীন কি করতো? সারা বিশ্বে এগুলো রপ্তানি করতো। তখন তো বিমান নাই, জাহাজ এগুলোও ব্যয়বহুল। তখন চীন সড়ক পথেই সারা বিশ্বের সাথে সিল্কের বিজনেস করত। ঠিক আছে, সড়ক পথেই তারা সারা বিশ্বের সাথে যোগাযোগ করত। চীন থেকে সারা বিশ্বে যোগাযোগ করার মতো সড়ক পথও সেই সময় ছিল। আচ্ছা, তো সেটাকে বলা হতো সিল্ক রুট। সেটাকে কি বলা হতো? সিল্ক রুট বা ওল্ড সিল্ক রুট। সেটাকে নতুন করে যখন চালু করা হয় তখন তার নাম প্রস্তাব করা হয় নিউ সিল্ক রুট। এবং এই বিশাল যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের নাম দেওয়া হয়েছে, এই কর্মপরিকল্পনার নাম দেওয়া হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আচ্ছা, এই রোড মানে তো বুঝতেই পারতেছো রাস্তা, তাই না? আর বেল্ট বলতে কি বোঝানো হচ্ছে? এই রাস্তা দিয়ে সারা বিশ্বকে একটা বেল্টের মধ্যে বা একটা ফিতার মধ্যে আবদ্ধ করে ফেলা, মানে বিমান বা জাহাজ বাদে সারা বিশ্বের সাথে সাথে বিজনেস করা যায়। এবং ইনিশিয়েটিভ মানে তো বুঝতে পারতেছো, মানে এই যে কর্মের যে উদ্যোগ সেটা। এর প্রধান লক্ষ্য কি? মানে নিউ সিল্ক রুট বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, এটা চীন নিয়েছে। এটা কোন দেশ এই পদক্ষেপটা নিয়েছে? এই পদক্ষেপটা নিয়েছে কোন দেশ? এই পদক্ষেপ নিয়েছে হচ্ছে চীন। এই পদক্ষেপ নিয়েছে চীন। চীনের লক্ষ্য কি? অপশনগুলো দেখি আমরা। চীন কর্তৃক একটি মুক্ত বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা, এশিয়ায় চীন কর্তৃক নতুন সামরিক জোট গঠন, এটা তো জীবনেও না, কারণ এটা সামরিকের সাথে কোনো সম্পর্কই নাই। মধ্যপ্রাচ্য থেকে চীনের তেলের রপ্তানি বৃদ্ধি, এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, সারা বিশ্বের সাথে। এটা বাদ যাচ্ছে। চীনের বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোগত বিনিয়োগ সম্প্রসারণ, এই দুইটা তাহলে কাছাকাছি। তার মধ্যে এখানে একটা বিষয়ে অপশন এ কে বাদ দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে বলতেছে বাণিজ্য চুক্তি। আসলে এটা কোনো বাণিজ্য চুক্তি না, এটা হচ্ছে বাণিজ্যের একটা উন্মুক্ত পথ সারা বিশ্বের সাথে। তাহলে চীনের যে বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোগত বিনিয়োগ সেটা সম্প্রসারণ করা, মানে সারা বিশ্বে তারা বিজনেস করবে, এটা সম্প্রসারণ করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা, তো এই যে কোশ্চেনটা আসছে এটা তোমরা সাম্প্রতিকে নিতে পারো, কারণ হচ্ছে এটা সাম্প্রতিক সময়ে আলোচিত, রিসেন্টলি আলোচিত। আবার বেসিক অর্থনীতি থেকে নিতে পারো, আবার আন্তর্জাতিক বিষয় থেকেও নেওয়া যায়, মানে অনেকগুলো টপিক কভার করে।
ফ্রাইডেজ ফর ফিউচার কি বিষয়ক আন্দোলন? ফ্রাইডেজ ফর ফিউচার এটা কি বিষয়ক আন্দোলন? এই আন্দোলনটা প্রথম ছড়িয়ে পড়ে হচ্ছে সুইডেনে। এই আন্দোলনটা প্রথম ছড়িয়ে পড়ে সুইডেনে 2018 সালে। বিষয়টা কেমন ছিল? এখানকার স্কুল শিক্ষার্থীরা সুইডেনের যে পার্লামেন্ট তার সামনে বসে যায় কিসের জন্য? সুইডেনের গভর্নমেন্ট যাতে সারা বিশ্বে যে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে এটার এগেনস্টে পদক্ষেপ নেয়। এবং এই যে এই আন্দোলনটার নেতৃত্ব দেন হচ্ছে গ্রেটা থুনবার্গ। হ্যাঁ, গ্রেটা থুনবার্গ, ওনার নাম হচ্ছে কি গ্রেটা থুনবার্গ। আচ্ছা, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেন। অর্থাৎ এই সময় গিয়ে এই আন্দোলনটা ধীরে ধীরে চলতেই থাকে এবং নিয়ম করা হয় প্রত্যেক শুক্রবার শিক্ষার্থীরা কি করবে? স্কুলের ক্লাস বর্জন করবে এবং এই বর্জনটা হবে একটা প্রতিরোধ বা প্রতীকী আন্দোলন, যে তারা চায় যে বিশ্বের সব সরকার যাতে কি করে, যে বিশ্বব্যাপী যে পরিবেশ দূষণ হচ্ছে তার এগেনস্টে যাতে তাদের ভয়েস রেইজ করে। তো ইউরোপে বা আমেরিকাতে তো হচ্ছে শুক্রবার তো স্কুল ডে, তাই না? এটা তো অফিস ডে, এই দিন তো আর বন্ধ থাকে না, যে কারণে তারা এই দিনকে চুজ করছে। বাট আমাদের দেশে তো শুক্রবার এমনিতেই অফ থাকে, যে কারণে আমাদের দেশে এই আন্দোলনে তেমন কোনো প্রভাব নাই। তাহলে এই যে ফ্রাইডেজ ফর ফিউচার, এটা কোন বিষয়ক আন্দোলন হচ্ছে? এটা জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা আন্দোলন হচ্ছে। ঠিক আছে, জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা আন্দোলন। এটাও সাম্প্রতিক 18 সালের, তারপরে এটা সাম্প্রতিক হিসেবে নেওয়া হয়। আবার এটা তোমরা পরিবেশ ও জলবায়ু বিষয়কও নিতে পারো, যেহেতু একটু ওল্ড হয়ে গেছে। পরিবেশ ও জলবায়ু বিষয়কও তোমরা নিতে পারো, বাট এটাও সাম্প্রতিক সময় আলোচিত হয়। মানে এই যে ফ্রাইডেজ ফর ফিউচার, এগুলা মানে 4-5 বছর ধরে প্রত্যেক বছরে আসতেছে, তো যে কারণে হচ্ছে রিসেন্টের মধ্যেই থেকে গেছে। 16 নম্বর কোশ্চেন, কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? 2024-এ আমাদের দেশে যে ঐতিহাসিক জুলাই বিপ্লব হয়েছে বা জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা? কোন কোন সংস্থার নাম দেওয়া আছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, আন্তর্জাতিক বিচার আদালত, নাকি বিশ্ব অর্থনৈতিক সব ফোরাম? আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে কি মানবাধিকার বিষয়ক একটা আন্তর্জাতিক সংগঠন। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন। হ্যাঁ, আচ্ছা, এরা হচ্ছে সারা বিশ্বে কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেসব বিষয় নিয়ে গবেষণা করে। জাতিসংঘের নাম তোমরা সবাই জানো। আন্তর্জাতিক আদালতে যে কথাটা বলা হয়েছে, আন্তর্জাতিক আদালত হচ্ছে জাতিসংঘেরই, ইউএনেরই একটা অঙ্গ সংগঠন। ঠিক আছে, একটা অঙ্গ সংগঠন। অর্থাৎ ইউএনের কয়টা প্রধান অঙ্গ সংগঠন আছে? 6টা। এই 6টার মধ্যে একটা হচ্ছে আইসিজে, অন্যগুলো হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোসক, আইসিজে, সেক্রেটারিয়েট এবং ট্রাস্টিশিপ কাউন্সিল। এই 6টা হচ্ছে তাদের প্রধান অঙ্গ সংস্থা। তার মধ্যে একটা হচ্ছে কি আইসিজে। হ্যাঁ, বাংলাতে যদি আমি বলি, এগুলো সব ইংলিশে বলাতে তোমরা অনেকে বুঝতে পারো নাই। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘ সচিবালয় এবং অসি পরিষদ। এই 6টা হচ্ছে জাতিসংঘের মানে প্রধান অঙ্গ সংগঠন। হ্যাঁ, আচ্ছা, বিশ্ব অর্থনৈতিক ফোরাম এগুলো হচ্ছে জাতিসংঘের বিশেষ সংগঠন। WHO, WEF, ঠিক আছে, তার FAO, FAO যেটা আছে, এগুলো সবই হচ্ছে জাতিসংঘের বিশেষ সংগঠন। এখন এই জুলাই বিপ্লবকে কোনো বিশেষ সংগঠন স্বীকৃতি দেয়নি, জুলাই বিপ্লবকে ইন্টারন্যাশনালি জাতিসংঘই স্বীকৃতি দিয়েছে। তো এই টপিকটা দেখেই বুঝতে পারতেছো, জুলাই বিপ্লব তার মানে এটা অবশ্যই সাম্প্রতিকের কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছে কি সাম্প্রতিক একটা টপিক থেকে। 17 নম্বর কোশ্চেন, নিচের কোন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়? জাতিসংঘ সনদ, জেনেভা কনভেনশন, ভার্সাই চুক্তি, নাকি প্যারিস শান্তি চুক্তি? এই যে আগের কোশ্চেনে বললাম না যে প্যারিসে অনেক চুক্তি হয়েছে, তার মধ্যে দেখছো ওইখানে প্যারিস চুক্তি ছিল জলবায়ু সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত। এইখানে প্যারিস চুক্তি হচ্ছে সামরিক চুক্তি। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট জায়গা, দুইটা নিয়ে কথা বলবো এখানে। হ্যাঁ, আচ্ছা, কোন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে কি হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1 যেটা ছিল, ওয়ার্ল্ড ওয়ার 1 এর সমাপ্তি হয়েছে। আচ্ছা, প্রথমে বলছে জাতিসংঘ সনদ সান ফ্রান্সিসকো, তাই না? জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো। হ্যাঁ, সান ফ্রান্সিসকো। আচ্ছা, এই সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ যে স্বাক্ষরিত হয়, এইটা দিয়ে মূলত জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়নি। এটা তো হয়েছে 1945 সালে। জাতিসংঘ সনদ কত সালে স্বাক্ষরিত হয়েছে? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছে 1945-এ। তো প্রথম বিশ্বযুদ্ধ তো 1918 সালে শেষ হয়ে গেছে, তার মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন বিষয়টা কি? এটা হচ্ছে, জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দীদের অধিকার সংক্রান্ত, যুদ্ধবন্দীদের অধিকার সংক্রান্ত একটা কনভেনশন। অর্থাৎ অর্থাৎ যখন যুদ্ধ হয়, যুদ্ধে তো একটা পরাজিত শক্তি থাকে, তাই না? যুদ্ধে কি থাকে? একটা পরাজিত শক্তি থাকে। তো দেখা যায় যে ধরো যে বাংলাদেশ কোনো একটা দেশের সাথে যুদ্ধে জড়ালো, তো ধরো আমরা যুদ্ধে জয়লাভ করলাম এবং ওই অপর যে দেশ, তাদের প্রায় 1 লক্ষ সেনাবাহিনী বাংলাদেশে রয়ে গেল, বা তারও কম, আমি ধরলাম 20,000 সেনাবাহিনী রয়ে গেল। তো এখন ওই 20,000 সেনাবাহিনীর সাথে তাদের পরিবারের সদস্যরা রয়ে গেছে অনেকের। তো আমরা তো চাইলে ওই 20,000 সদস্যকে ইচ্ছা মতো ট্রিট করতে পারবো না, তাদের চাইলে মেরে ফেলতে পারবো না, তাদেরকে জেল দিতে পারবো না, তাদেরকে নির্যাতন করতে পারবো না। এইগুলা নিয়ে কনভেনশন হচ্ছে জেনেভা কনভেনশন। এটা হচ্ছে কি জেনেভা কনভেনশন। অর্থাৎ যুদ্ধবন্দীদের একটা অধিকার আছে, তারা তো আর নিজে নিজে যুদ্ধ করতে আসে না, তাদের রাষ্ট্র তাদেরকে পাঠাইছে বাই ফোর্স, তোমরা যুদ্ধে যাও। দোষ তো তার না, তাই না? তার মানে যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন কেন তাকে তুমি দোষ দিচ্ছ? তুমি দোষ দিবা হচ্ছে সেই দেশে যে রাষ্ট্রপ্রধান তাকে, নট এই সাধারণ সৈনিকদের। এটা হচ্ছে মূলত জেনেভা কনভেনশন। তাদেরকে হচ্ছে কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, মানে তাদের খাবার দাবার, তাদের হচ্ছে বাসস্থান, সবকিছু, মানে একজন জেনারেল মানুষ যেটা প্রত্যাশা করে সেমনই হতে হবে। তাদের প্রতি কোনো রকম ইনহিউম্যান, কোনো ক্রুয়েল এই ধরনের টর্চার বা হচ্ছে ট্রিটমেন্ট, এগুলো কিছু করা যাবে না, কোনো মিসট্রিটমেন্ট করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে জেনেভা কনভেনশন। 1971 সালে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়, পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় 93,000 সৈন্য বাংলাদেশে থেকে যায়। আচ্ছা, তো আমরা তো ওই জেনেভা কনভেনশনে 1971 সালে স্বাক্ষরিত কোনো রাষ্ট্র ছিলাম না। অর্থাৎ আমরা চাইলে ওই 93,000 সেনার বিচার করতে পারতাম, কিন্তু আমরা মূলত ওই জেনেভা কনভেনশনের প্রতি সম্মান দেখাই ওইটার বিচার করি নাই। ঠিক আছে, বিষয়টা হয়ে গেছে এমন, আমাদের দেশ করে নাই এবং পরবর্তীতে বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষর করে। আচ্ছা, এবার আসে কি, আমি এটা বাদ দিচ্ছি, প্যারিস শান্তি চুক্তি। প্যারিস শান্তি চুক্তি, এই কথাটা, এইখানে যে প্যারিস চুক্তির কথা বলা হয়েছে, এটা স্বাক্ষরিত হয়েছে কত সালে? এটা হয়েছে 1973 সালে। 1973 সালে। তোমরা জানো যে ওই সময়ে হচ্ছে যুক্তরাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়ায়? যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় ওই সময় হচ্ছে ভিয়েতনামের সাথে, এবং এই যুদ্ধের নাম হচ্ছে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তো অনেক শক্তিশালী দেশ ওই সময়, তাই না? 1973 সালে তো যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী দেশ হয়ে গেছে। তো ওই সময়ে ভিয়েতনামের যুদ্ধে ভিয়েতনামের একটা বাড়ি অক্ষত ছিল না, একটা গ্রাম অক্ষত ছিল না, একটা শহর অক্ষত ছিল না। মানে পুরা ভিয়েতনামকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। মানে একদম পুরা ভিয়েতনাম ছিল একটা, মানে কি বলে এটাকে, তোমরা হচ্ছে বর্তমান যে গাজা, এগুলা সেই তুলনায় কিচ্ছু না, বুঝছো? মানে ভিয়েতনামে যে অবস্থা করেছিল যুক্তরাষ্ট্র, মানে বিমান হামলা করে একটা সিঙ্গেল বাড়ি ভিয়েতনামে ছিল না। মানে বুঝতে পারতেছে একবার, মানে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সামরিক শক্তি যদি কোনো দেশকে আক্রমণ করে, সেই দেশে কি অবস্থা হতে পারে। তো সেটা করছিল হচ্ছে ভিয়েতনামে যুক্তরাষ্ট্র 1973 সালে। তারপর পরবর্তীতে হচ্ছে 1973-এ গিয়ে হচ্ছে প্যারিস শান্তি চুক্তি হয়, যুক্তরাষ্ট্র সেখান থেকে সেনা প্রত্যাহার করে, ভিয়েতনামের স্বাধীনতা দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা। তো সেই ভিয়েতনাম আজকের দিনে দাঁড়িয়ে, এই 50 বছর পরে এসে দাঁড়িয়ে, সারা বিশ্বে, এশিয়ার মধ্যে অ্যাটলিস্ট একটা, কি বলবো, এশিয়ার মধ্যে অন্যতম বড় একটা অর্থনীতির দেশ। ভিয়েতনাম খুবই উন্নত একটা দেশ, কৃষিতে, শিল্পে, টেকনোলজিতে ভিয়েতনাম এশিয়ার মধ্যে লিডিং একটা কান্ট্রি এবং সারা বিশ্বেও একটা উল্লেখযোগ্য দেশ। আর আমরা তার আগে স্বাধীনতা পেয়েছি 2 বছর আগে 1971-এ। আমাদের অবস্থানটা কোথায়? আমরা এখনো সে দরিদ্র দেশ নাকি নিম্ন আয়ের দেশ নাকি মধ্য আয়ের দেশ, এইটা এখনো নির্ধারণ করতে পারতেছি না। এত বছর পরে এসে আমাদের মানবাধিকার নাই, এত বছর পরে এসে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নাই, এত বছর পরে এসে সবার বাসস্থান নাই, এত বছর পরে এসে সবার খাদ্যের অধিকার নাই, কিছুই নাই। আর ভিয়েতনাম একদম, বাংলাদেশ তো মুক্তিযুদ্ধে এতটা ক্ষতি হয় নাই, ভিয়েতনামে যতটা হয়েছে। বাংলাদেশে ক্ষতি হয় না তা না, হয়েছে, বাট 1973-এ ভিয়েতনামে যা হয়েছে সেই তুলনায় পৃথিবীর কোনো দেশের ক্ষতি হয় নাই। মানে ভিয়েতনামকে বলা হয় মানে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ, মানে যুদ্ধের ফলে। তো বলতেছি না যে একটা সিঙ্গেল বাড়ি রাখে নাই যুক্তরাষ্ট্র, মানে সবগুলা বিমান হামলা করে উড়াই দিছে। মানে ওরা অনফিল্ড হিসেবে যুদ্ধ করে নাই, সবই বিমান হামলা থেকে। তো সেখান থেকে ভিয়েতনাম ঘুরে দাঁড়াইছে প্যারিস শান্তি চুক্তির পর। আর যে ভার্সাই চুক্তি হয়েছে, এই ভার্সাই চুক্তির ফলে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবং এই ভার্সাই হচ্ছে কোন দেশের শহর? ভার্সাই হচ্ছে
ফ্রান্সের শহর। ভার্সাই হচ্ছে ফ্রান্সের শহর। এই ফ্রান্সে ভার্সাই শহরে চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আসছে কি? এই কোশ্চেনটা আসছে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে বা বিভিন্ন যুদ্ধ বিপ্লব থেকে। আন্তর্জাতিক বিষয় বা বিভিন্ন যুদ্ধ বিপ্লব, বিভিন্ন যুদ্ধ বিপ্লব থেকে। কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, মহাকাশে ছায়াপথ অধ্যয়নের জন্য সম্প্রতি উৎক্ষেপণ করা টেলিস্কোপটির নাম কি? মহাকাশের ছায়াপথ বলতে কি বোঝানো হয়? ছায়াপথ বলতে বোঝানো হয় গ্যালাক্সি, তাই না? গ্যালাক্সি শব্দের অর্থ হচ্ছে ছায়াপথ। এই গ্যালাক্সি অধ্যয়নের জন্য বা গ্যালাক্সির উপর স্টাডি করার জন্য সম্প্রতি উৎক্ষেপণ করা টেলিস্কোপটির নাম কি? হাবল স্পেস টেলিস্কোপ, কেপলার স্পেস টেলিস্কোপ, স্পিটজার স্পেস টেলিস্কোপ নাকি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ? যে চারটা টেলিস্কোপ এটা এখানে বলা আছে, চারটাই মহাকাশে ছায়াপথ অধ্যয়নের জন্যই নিক্ষেপ করা হয়েছে বা উৎক্ষেপণ করা হয়েছে। বাট হাবল, কেপলার এবং স্পিটজার এগুলো অনেক আগের, বুঝছো? যেমন হাবেল হচ্ছে 2012 সালে, তো এগুলো তো অনেক আগের, এই সবগুলাই অনেক আগের। কিন্তু রিসেন্টলি যেটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান থেকে নিতে পারো, মহাকাশ বিজ্ঞান থেকে নিতে পারো। আবার হচ্ছে সাম্প্রতিকের একটা বিষয় এটা। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, টুরিং টেস্টের উদ্দেশ্য কি? কম্পিউটারের কর্মক্ষমতা পরিমাপ করা, সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করা, ইন্টারনেটের গতি পরীক্ষা করা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তার ক্ষমতা পরীক্ষা করা। আচ্ছা, এই টুরিং কথাটা একটু পরিচিত মনে হয় না? টুরিং কথাটা একটু পরিচিত মনে হয়, কেন মনে হয়? কারণ অ্যালান টুরিং, তাই না? অ্যালান টুরিং কে বলতো? অ্যালান টুরিং হচ্ছেন একজন বিখ্যাত প্রযুক্তিবিদ। আচ্ছা, এই অ্যালান টুরিং, জন ম্যাককার্থি, এনারা মিলেই কি তৈরি করেছেন? হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আচ্ছা, তো কোনো যখন এআই টুল তৈরি করা হয় তখন তার একটা টেস্ট করা হয় যে এটা আসলে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারতেছে কিনা। যদি চিন্তা ভাবনা করতে পারে তখন তাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, মানে হচ্ছে বাণিজ্যিকভাবে এটা প্রডিউস করার জন্য। আচ্ছা, এবং এই যে টেস্টটা যেটা করা হয়, মানে একটা প্যারামিটার তো এটা আছে যে এইখানে তাকে মেজার করা হয় যে এই প্যারামিটারের যে কন্ডিশনগুলো ফিল করতেছে কিনা। এই টেস্টের নাম হচ্ছে মূলত টুরিং টেস্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ক্ষমতা পরীক্ষা করার জন্য মূলত এই টেস্টটা করা হয়। তাছাড়া ইন্টারনেটের গতি যে পরীক্ষা করা হয়, ইন্টারনেটের গতি কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়, তাই না? ব্যান্ডউইথ বলা হয় ইন্টারনেটের গতিকে, বলা হয় ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলা হয়। তো ব্যান্ডউইথ আর টুরিং টেস্ট তো ডিফারেন্ট জিনিস। সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করা, কম্পিউটারের কর্মক্ষমতা পরিমাপ করা, এগুলোর সাথে টুরিং টেস্টের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি। ঠিক আছে, কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি থেকে আসা কোশ্চেন। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? যক্ষা, পোলিও, টাইফয়েড নাকি নিউমোনিয়া? আচ্ছা, ভাইরাস জনিত রোগ কোনটি? আচ্ছা, দেখো, যক্ষা হচ্ছে আমাদের ফুসফুসের একটা রোগ এবং এটা মূলত হয় ছত্রাকের জন্য। আচ্ছা, নিউমোনিয়া হচ্ছে কি জন্য হয়? নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের আরো একটা রোগ, এটা হচ্ছে আমাদের ফুসফুসের রোগ এবং এটাও হয় হচ্ছে ছত্রাক বা এই জাতীয় ব্যাকটেরিয়া, এই জাতীয় ইয়ার জন্য, ইনফেকশাস ডিজিজের জন্য হয়। আচ্ছা, টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ। টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ, পানিবাহিত রোগ। এবং হচ্ছে টাইফয়েড হলে কি প্রচন্ড জটর হয়, এটা হয়। কিন্তু পোলিও হচ্ছে ভাইরাস জনিত রোগ। বাংলাদেশে এখন আর পোলিও নাই, কারণ বাংলাদেশে ব্যাপক পরিমাণে টিকার ব্যবহার হওয়ার কারণে পোলিও হচ্ছে চলে গেছে। পোলিও হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে হাত, ছোট বাচ্চাদের হয় নর্মালি, হাত পা এগুলো খুবই মানে চিকন হয়ে যায়, ঠিক আছে, খুবই সরু হয়ে যায় এবং আমরা সোজা হয়ে আর হাঁটতে পারি না, দেহ বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে পোলিও এবং এই বাঁকা হচ্ছে পার্মানেন্টলি বাঁকা, মানে এমন না যে তুই এখন পাকা হয়ে যাচ্ছে কিছুদিন পর আবার সোজা হয়ে যাবে না, পার্মানেন্টলি দেহ বাঁকা হয়ে যায় এবং হাত পা একদম চিকন হয়ে যায়, আমরা হাঁটাচলা করতে পারি না, এমন হয়ে যায়। বাংলাদেশে এখন আর পোলিও নাই, পোলিও টিকার ব্যাপক ব্যবহারের ফলে এটা চলে গেছে। এবং অনেক দেশে আছে এখন, আফগানিস্তান, পাকিস্তান এসব দেশগুলোতে এখনো পোলিও আছে। তো এই কোশ্চেনের টপিকের নাম হচ্ছে কি? দৈনন্দিন বিজ্ঞান। এই কোশ্চেনের টপিকের নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। হ্যাঁ, দৈনন্দিন বিজ্ঞান। 21 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক কাগমারি সম্মেলন নেতৃত্বদানকারী নেতার নাম কি? কাগমারি সম্মেলনের নাম তোমরা সবাই শুনেছো। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, কেউ বলতে পারবা?
আচ্ছা, তোমরা কি খুব বেশি ঝিমিয়ে যাচ্ছ বা ক্লান্ত হয়ে যাচ্ছ? ঝিমিয়ে যাচ্ছ বা ক্লান্ত হয়ে যাচ্ছ নাকি একটু জানাবে আমাকে কমেন্টে। মরুভূমি মরুভূমি আচ্ছা, জাকিয়া সুলতানা মিম, তুমি একদম শুরু থেকে আছো ক্লাসে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি বেশ কমেন্ট করতেছো। মারুফ, তুমি ক্লাসে কমেন্ট করতেছো। আচ্ছা, অনেকে যুক্ত আছো। ফেসবুকে তো সবাইকে মানে দেখা যায় না, মানে কে কে ক্লাস দেখতেছে এটা তো দেখা যায় না, এই কারণে সবার নাম বলতে পারতেছি না। যারা কমেন্ট করতেছো তাদের নাম অবশ্যই সামনে আসে। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় বর্তমান যে টাঙ্গাইল জেলা, বর্তমান যে টাঙ্গাইল জেলা, টাঙ্গাইলে, হ্যাঁ, বর্তমানের টাঙ্গাইলে। টাঙ্গাইলের কোথায়? টাঙ্গাইলের সন্তোষে। টাঙ্গাইলের কোথায়? টাঙ্গাইলের সন্তোষে। টাঙ্গাইলের সন্তোষে কাকমারি নামক স্থানে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়কাল কোনটা ছিল? কাকমারি সম্মেলন টাঙ্গাইলের সন্তোষে যে হচ্ছে কাকমারি নামক স্থানে যে সম্মেলন হয়, তার হচ্ছে সময়কাল ছিল 1957 সাল। 1957 সাল। এই সম্মেলন কেন করা হয়? এই সম্মেলন করা হয় ওই সময় যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের মোটিভ ছিল যুক্তরাষ্ট্রপন্থী বা মার্কিনপন্থী। এই মার্কিন পন্থাকে এই মাওলানা ভাসানী মেনে নিতেন না। তিনি মূলত ছিলেন একটু সমাজতান্ত্রিক ধাঁচের, তিনি রাশিয়াপন্থী ছিলেন। এবং ওই সময়ে পাকিস্তানের সামরিক নীতিও মার্কিন নীতি ফলো করতে থাকে। এবং এর ফলে কাকমারি সম্মেলনে নেতৃত্বদানকারী মাওলানা ভাসানী ওই সময় বলে, ওই সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার কে ছিল খেয়াল করো, 1957। ওই সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে উল্লেখ করে বা উদ্দেশ্য করে মাওলানা ভাসানী বলেন, আহ, তো ওনাকে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে, এনাকে তো হচ্ছে সাধারণত শহীদ সাহেব বলে ডাকা হতো, ঠিক আছে, যেমন শেরে বাংলাকে ফজলুল হককে হক সাহেব বলে ডাকা হতো, তো শহীদ সাহেব বলে ডাকা হতো। তো মাওলানা ভাসানীর থেকে তো জুনিয়র হচ্ছে তোমার হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী অনেক জুনিয়র, তো যে কারণে তাকে নাম ধরে ডাকতো। আর তারা তো একই সাথে পলিটিক্স করছে এই দেশে। তো বলতো, শহীদ, তুমি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে তোমার রাষ্ট্রনীতি মার্কিনপন্থী করেছো। তোমার রাষ্ট্রের নীতি যদি মার্কিনপন্থী হয় তাহলে এই পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হব। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কাকমারি সম্মেলন। এটাই হচ্ছে ঐতিহাসিক কাকমারি সম্মেলন। এবং এটাই ফার্স্ট সম্মেলন, এটাই ফার্স্ট সম্মেলন যেখানে যেখানে পাকিস্তান রাষ্ট্রের এগেনস্টে কেউ কোনো কথা বললেন। পাকিস্তান থেকে মানে পাকিস্তান রাষ্ট্রের এগেনস্টে বলতে, পাকিস্তান যে একসময় বিভাজিত হয়ে যেতে পারে, মানে পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হবো মানে কি, সে এইটা, এই যে বাংলা ভূখণ্ড, এইটা যে পাকিস্তান থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারে, এই কথা প্রথম বলেছিলেন হচ্ছে মাওলানা ভাসানী 1957 সালে কাকমারির সন্তোষে, টাঙ্গাইলের সন্তোষে কাকবাড়ি নামক স্থানে এক জনসভায়। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেন আসলো তাহলে কোন জায়গা থেকে? প্রাচীন বাংলার ইতিহাস পাকিস্তান আমল থেকে। প্রাচীন বাংলার ইতিহাস পাকিস্তান আমল থেকে। প্রাচীন বাংলার ইতিহাস পাকিস্তান আমল থেকে। আচ্ছা, কোন ইংরেজ রাজার ক্ষমতা সীমিতকরণের জন্য ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়? গতকালের যে ক্লাসটা হয়েছিল সেখানে ম্যাগনা কার্টা থেকে কোশ্চেন এসেছিল। তো ম্যাগনা কার্টা নিয়ে একটু বলি। দেখো, ম্যাগনা কার্টার আগ পর্যন্ত কোনো নাগরিক স্বাধীনতা বা নাগরিক অধিকার বলে তেমন কিছু ছিল না কোন রাষ্ট্রে, এবং অ্যাবসলিউট মোনার্কি বা রাজতন্ত্র সেটা প্রচলিত ছিল। আচ্ছা, তো 1188 সালে 1188 সালে 1188 সালে যে হচ্ছে ইংল্যান্ডের যে রাজা ছিলেন হেনরি, ইংল্যান্ডের রাজা ছিলেন কি? হেনরি। এই হেনরি ছিলেন খুবই অত্যাচারী একজন শাসক, এবং ওই সময়ে ইংল্যান্ডে প্রচুর যুদ্ধ এগুলো হচ্ছিল, ইউরোপে প্রচুর যুদ্ধ ছিল। এই যুদ্ধের ব্যয় নির্বাহ করার জন্য রাজা হেনরি প্রচুর পরিমাণে ট্যাক্স এগুলো বসাতে থাকেন, ঠিক আছে, এবং জনগণকে খুবই অতুষ্ট করে তোলেন। যে স্থানীয় যে সামন্ত রাজা যারা ছিলেন তাদেরকে চাপ দেন প্রচুর পরিমাণে ভূমিকর আদায় করার জন্য। এবং এই হেনরির পর তার ছেলে ছিলেন দুইজন। তার ছেলে ছিলেন কয়জন? তার ছেলে ছিলেন দুইজন। বড় ছেলের নাম হচ্ছে রিচার্ড, এবং ছোট ছেলের নাম হচ্ছে জন। এই দুই ছেলেই ছিলেন অত্যাচারী, প্রচন্ড অত্যাচারী। তার মধ্যে রিচার্ড পরবর্তীতে রাজা হননি। রাজা হয়েছিলেন কে? রাজা হয়েছিলেন হচ্ছে জন। এবং জন এসেও তার বাবার নীতি ফলো করে এবং প্রচুর পরিমাণে অত্যাচার করতে থাকে। এই রাজা জনকে কি করা হয়? এই রাজা জনকে 1205 সালে
যে সামন্ত রাজারা যারা ছিল বা ওই সময় ইংল্যান্ডের যারা আপার মানে যারা একটু সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতো, সুশীল শ্রেণী যারা ছিল, তারা লন্ডনের নিকটবর্তী টেমস নদীর তীরে, লন্ডন তো টেমস নদীর তীরেই তাই না, রানিমেড নামক স্থানে, ঠিক আছে, কোথায় কোথায় লন্ডনে, লন্ডন শহরে টেমস নদীর তীরে, টেমস নদীর তীরে বা টেমস, রানিমেড, হ্যাঁ রানিমেড, রানিমেড হচ্ছে একটা দ্বীপের নাম, নদীর মাঝে একটা দ্বীপের নাম। এই রানিমেড নামক দ্বীপে কি করে, রাজাকে বন্দি করে এবং রাজাকে ফোর্স করে যে আপনাকে এই চুক্তিতে স্বাক্ষর করতেই হবে যে আপনি আপনার রাষ্ট্রের নাগরিকদের এই অধিকারগুলো দিবেন, আপনি অর্থনৈতিক শোষণ করবেন না, আপনি রাজনৈতিক শোষণ করবেন না, কোনো কিছু জোর করে চাপিয়ে দিবেন না, এবং আপনি যে রাজা, রাজা হওয়ার পরেও আপনাকে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে থেকে রাষ্ট্র চালাতে হবে, আপনি খামখেয়ালিমূলক রাষ্ট্র চালাতে পারবেন না, আপনার মনে যা আসে তাই করতে পারবেন না, আপনি জনগণের যেমন অধিকার আছে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের অধিকার থাকবে জনগণের প্রতি, অর্থাৎ দুইটা পার্টির মধ্যে কি হবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স স্থাপন করতে হবে। এই ধরনের একটা চুক্তি রাজার সাথে তারা করে। কিন্তু রাজা তো চালাক, রাজা তো স্বাক্ষর করবে না। কেন ভাই, আমি স্বাক্ষর করলে তো আমার এই যে ইচ্ছা মতো রাষ্ট্র চালানো, এটা তো হবে না। কিন্তু জনগণ তো মানবে না, আপনাকে স্বাক্ষর করতেই হবে, না এলাকা আপনাকে হত্যা করে বিদ্রোহ করব। তো রাজা এই চাপে পড়ে তখন এই ম্যাগনা কার্টা চুক্তিতে স্বাক্ষর করে, ম্যাগনা কার্টা চুক্তিতে স্বাক্ষর করে। এবং এই ম্যাগনা কার্টাকে বলা হয় পৃথিবীর সব থেকে যুগান্তকারী চুক্তি, পৃথিবীর সব থেকে যুগান্তকারী চুক্তি। এই চুক্তিতে মানবাধিকার নিয়ে সব থেকে বেশি আলোচিত হয়, অর্থাৎ মানে রাষ্ট্র ও জনগণের সম্পর্ক নিয়ে প্রচুর আলোচিত হয়। এই ম্যাগনা কার্টাতে কি ছিল, এই ম্যাগনা কার্টাতে 63টা অনুচ্ছেদ ছিল, 63টা অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল, 63টা অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল। সহজে অনুচ্ছেদ কি, অনুচ্ছেদ মানে তোমরা যেটাকে ধারা বলো না, এই কোনো চুক্তিতে সেগুলোকে ধারা বলা হয় না, চুক্তিতে বা সংবিধানে বলা হয় অনুচ্ছেদ, মানে ধারার মতো এগুলা, বাট চুক্তিতে বা সংবিধানে বলা হয় কি, অনুচ্ছেদ। আচ্ছা, তো এই যে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হলো, এখানে মানবাধিকার নিয়ে, রাজনৈতিক অধিকার নিয়ে, অর্থনৈতিক অধিকার নিয়ে, সাংস্কৃতিক অধিকার নিয়ে, রাজনৈতিক অধিকার নিয়ে প্রচুর তো কথা হলো, তাই না? আচ্ছা, তো এইগুলা নিয়েই পরবর্তীতে কি হলো, পরবর্তীতে ইউডিএইচআর হলো, মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ 1948 সালে যে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র হলো, সেটা মূলত ম্যাগনা কার্টাকে ফলো করে। তারপর সারা বিশ্বে এই যে যত সংবিধান রচনা হলো, যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টা সংশোধনী নিয়ে হচ্ছে কি বিল অফ রাইটস, মানে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার, সেটাও ম্যাগনা কার্টাকে ফলো করে করা হলো। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ম্যাগনা কার্টাকে ফলো করে করা হয়েছে। মনে রাখবা, গত ক্লাসে বলেছিলাম পৃথিবীর দুইটা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র আছে, একটা হচ্ছে ইউএসএর আর একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে বাংলাদেশের, আর পৃথিবীর কোনো দেশের স্বাধীনতার ঘোষণাপত্র নাই, ঠিক আছে? আচ্ছা, ইউএসএর স্বাধীনতার ঘোষণাপত্র ম্যাগনা কার্টাকে ফলো করা হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশের যে সংবিধান, এই সংবিধানগুলো ম্যাগনা কার্টাকে ফলো করে রচিত। ম্যাগনা কার্টায় যেসব মানবাধিকারের কথা বলা আছে, সেই সব বিষয়গুলো পৃথিবীর সব দেশের সংবিধান ফলো করছে, ইভেন বাংলাদেশের সংবিধানও ম্যাগনা কার্টাকে ফলো করেছে। আচ্ছা, তারপর মানবাধিকার নিয়ে যত চুক্তি, যত কনভেনশন হয়েছে, সবকিছু ম্যাগনা কার্টাকে ফলো করে। এর জন্য ম্যাগনা কার্টার প্রভাব এত বেশি। এবং যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে এখনো কোনো লিখিত সংবিধান নাই। কেন নাই? তারা ম্যাগনা কার্টার যে প্রিন্সিপালস গুলো ছিল সেগুলো ফলো করে, কোনো সংবিধানের প্রয়োজন হয় নাই। তাহলে দেখো, সেই 1205 সালে কত সুচিন্তিতভাবে 63টা অনুচ্ছেদ লেখা হয়েছিল, যে এখনো পর্যন্ত ইংল্যান্ডে কোনো সংবিধানই প্রয়োজন হয় নাই। তাহলে দেখো, কোন রাজাকে বন্দি করা হয়েছিল? রাজা জনকে। রিচার্ড রাজাই হননি, তার বাবার নাম ছিল হেনরি। ঠিক আছে, বুঝতে পারছো এটা? তো এই যে কোশ্চেনটা আসলো, এই যে বিভিন্ন যুদ্ধ বিপ্লব চুক্তি বা আন্তর্জাতিক বিষয়, ঠিক আছে, আন্তর্জাতিকের মধ্যে নিতে পারো এটা। বুঝতে পারছো আশা করি। 23 নম্বর কোশ্চেন, পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, আদিশুর রাজা রামপাল নাকি ধর্মপাল? পাহাড়পুরের বৌদ্ধবিহার। আচ্ছা, পাহাড়পুরের বৌদ্ধবিহার সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, তাই না? পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুরের বৌদ্ধবিহারই বা কি জিনিস? পাহাড়পুর কোথায় অবস্থিত? আচ্ছা, সোমপুর মহাবিহারের নাম তোমরা শুনেছো, তাই না? সোমপুর মহাবিহার হচ্ছে এই পাহাড়পুরেরই আর এক নাম। মূলত পাহাড়পুর বলতে বোঝানো হয় সোমপুর মহাবিহার, ঠিক আছে? সোমপুর মহাবিহার বা পাহাড়পুরের বৌদ্ধবিহার। এটা মূলত করেছিল হচ্ছে
পাল বংশের রাজা ধর্মপাল। সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। আমি একটু ক্লাস দ্রুত নিচ্ছি, কারণ ট্রায়াডমিশনের ক্লাসগুলো খুব বেশি লং নিলে তোমাদের মনোযোগ থাকে না, যে কারণে দ্রুত যাচ্ছি। হ্যাঁ, এক্সপ্লেন কম করে দ্রুত যাচ্ছি, বাট এমন না যে ইনফরমেশন দিচ্ছি না, তোমরা একটু ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি প্রত্নতত্ত্ব থেকে আসা কোশ্চেন, এটা হচ্ছে প্রত্নতত্ত্ব থেকে আসা কোশ্চেন, প্রত্নতত্ত্ব। হ্যাঁ, বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক রেমিটেন্স পায়? বাংলাদেশ এই পর্যন্ত বৈদেশিক রেমিটেন্স সবসময় বেশি পাইতো সৌদি আরব থেকে এই পর্যন্ত, বাট রিসেন্টলি তথ্যটা চেঞ্জ হয়ে গিয়েছে। রিসেন্টলি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বেশি পরিমাণে কি পাচ্ছে, সব থেকে বেশি পরিমাণে রেমিটেন্স পাচ্ছে। এটা হচ্ছে খুবই রিসেন্ট একটা টপিক, সাম্প্রতিকে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল সৌদি আরব, এখন হচ্ছে কোন দেশ, এখন হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এখন বাংলাদেশ সব থেকে বেশি রেমিটেন্স পাচ্ছে, সাম্প্রতিক টপিক। হ্যাঁ, খুব বেশি এক্সপ্লেন করার সুযোগ নাই এটা। নিচের কোন বিকল্পটি জিজ্ঞাসা চিহ্ন চিহ্নিত স্থানে বসবে? ঠিক আছে, আচ্ছা এটা দেখা যাচ্ছে, না দেখা গেলে আমি পাশে অঙ্কন করে দেখাচ্ছি। প্যাটার্নটা এভাবে আছে, বুঝছো? প্যাটার্নের প্রথমে অ্যারো চিহ্নটা লেফট দেওয়া আছে, তারপরেরটাতে অ্যারো চিহ্ন অ্যাবভ দেওয়া আছে, তারপরেরটাতে অ্যারো চিহ্ন রাইট দেওয়া আছে, তারপরেরটাতে অ্যারো চিহ্ন ডাউন দেওয়া আছে, তারপরেরটাতে অ্যারো চিহ্ন রাইট দেওয়া আছে, এবং তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এখন জিজ্ঞাসা চিহ্ন চিহ্নিত স্থানে কি বসবে? দেখো, অ্যারো চিহ্ন লেফট অ্যাবভ, রাইট ডাউন, তার মানে রাইট, তারপর আবার কি হবে, নিশ্চয়ই ডাউন হবে। লেফট অ্যাবভ, রাইট ডাউন, এভাবে চলবে। তার মানে এইখানে যেটা বসবে এটা হচ্ছে ডাউন, এইখানে যেটা বসবে সেটা হচ্ছে ডাউন। তাহলে দেখো অপশন সিতে যেটা আছে, সেটা হচ্ছে ডাউন। অপশন সিতে আছে কি, অ্যারো ডাউন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কি বুঝতে পারছো? এটা হচ্ছে মানসিক দক্ষতা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে আসা কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন, বাংলাদেশ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে কততম দেশ হিসেবে যোগদান করে? গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন। আচ্ছা, গুম শব্দের ইংরেজি প্রতিশব্দটা একটু মনে রাখতে হবে আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুম শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনফোর্সড। হ্যাঁ, ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অর্থাৎ জোরপূর্বক তোমাকে কি করা, ডিসঅ্যাপিয়ার করে দেওয়া, এটা হচ্ছে গুম। হ্যাঁ, আচ্ছা, তো বাংলাদেশ এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন সেখানে কখনো স্বাক্ষর করে নাই এর আগে। কারণ কেন করে নাই? কারণ সকল শাসক চাইতে গুম করতে হবে, এর জন্য করে নাই। তো 2024 সালের নভেম্বরে এসে 2024 নভেম্বরে এসে কি হলো, 2024 নভেম্বরে এসে বাংলাদেশ কি করলো, গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেখানে স্বাক্ষর করলো। অর্থাৎ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি স্বাক্ষর করলেন গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে। এবং এই কনভেনশনের নামটা কি? এই কনভেনশনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন। তারপর হচ্ছে ফর প্রোটেকশন, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসনস, অফ অল পারসনস। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে আশা করি। ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে এই কনভেনশনের নাম। নামটা কি হচ্ছে, নামটা হচ্ছে কি, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে এটাকে যদি আমি শর্ট ফর্ম করি তাহলে কি হবে, ইন্টারন্যাশনাল থেকে আই নিচ্ছি, কনভেনশন থেকে সি নিচ্ছি, প্রোটেকশন থেকে পি নিচ্ছি, অফ অল থেকে কিছু নেওয়ার নাই, পারসন থেকে আবারও পি নিচ্ছি, এনফোর্স থেকে ই নিচ্ছি, ডিসঅ্যাপিয়ারেন্স থেকে ডি নিচ্ছি। তাহলে ICPPED এটা হচ্ছে কনভেনশনের নাম, এবং বাংলাদেশ এতে 76তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে। তার মানে অনেকটা পরে, তাই না? বাংলাদেশ এখানে 76তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে, অনেকটা পরে বাংলাদেশ স্বাক্ষর করেছে 24 সালের নভেম্বর মাসে, অর্থাৎ 5 আগস্টের যে বিপ্লব হলো তারপরে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোশ্চেনটা হচ্ছে কি, এটা হচ্ছে যে বিভিন্ন চুক্তিতে নিতে পারো বা সাম্প্রতিক নিতে পারো, কারণ এই পরীক্ষা যখন হয়েছে তখন এটা খুবই রিসেন্ট তথ্য ছিল, এটা সাম্প্রতিকের কোশ্চেন। যদি কাগজকে কাঠ বলা হয়, কাঠকে খড়, খড়কে ঘাস, ঘাসকে বন, বনকে নদী বলা হয়, তবে আসবাবপত্র কি দিয়ে তৈরি? কাগজকে কাঠ, কাঠকে খড়, খড়কে ঘাস, ঘাসকে বন,
বনকে নদী বলা হয়, তখন আসবাবপত্র কি দিয়ে তৈরি হয়? মানসিক দক্ষতা, তাই না? তো আসবাবপত্র আমরা জানি কাঠ দিয়ে তৈরি হয়। তো এইখানে একটা কথা খেয়াল রাখলেই হবে, কাঠকে কি বলা হচ্ছে? কাঠকে বলা হচ্ছে খড়। কাঠকে বলা হচ্ছে খড়, তাহলে আসবাবপত্র খড় দিয়ে তৈরি হয়। আর তোমাকে কিচ্ছু খেয়াল রাখতে হবে না, এতটুকু খেয়াল রাখলেই হবে। বাকিগুলো তোমাকে একটু মেন্টাল ইলিউশনের জন্য দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। আর কিছুর জন্য দেওয়া হয় না। কাঠকে যেহেতু খড় বলা হয়, আসবাবপত্র কাঠ দিয়ে তৈরি হয়, তার মানে খড় দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এই কোশ্চেনটা আসছে মানসিক দক্ষতা থেকে, মানসিক দক্ষতা থেকে। বাকিগুলো তোমাকে একটু মানে মাথার মধ্যে অন্য তথ্য দিয়ে মানে তোমাকে একটু অফ ট্র্যাক করার চেষ্টা করা হয়েছে, আর কিচ্ছু না। 28 নম্বর কোশ্চেন, কোন সংস্থা বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে? কোন সংস্থা বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে? বিসিএসআইআর, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়? কোন প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে? বিসিএসআইআর, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়? কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? এটা তোমাদের মনে হয় খুবই পরিচিত, এটা মনে হয় তোমাদের বেশ পরিচিত, তোমরা অনেকেই জানো, অনেকেই পারো এটা। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এটা বাকিগুলো কেন উত্তর না এটা বলার কোনো সুযোগ নাই, তারা একটা ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে। ন্যানো স্যাটেলাইট মানে কি? যেটা আকৃতিতে ছোট এবং তার কর্মক্ষমতাও বেশ কম, এমন একটা স্যাটেলাইট ব্র্যাক ইউনিভার্সিটি তৈরি করেছে রিসেন্টলি। এটা একদম সাম্প্রতিক তথ্য, কিন্তু এটা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ এখনো হয়নি, এটা হচ্ছে একটা সাম্প্রতিক তথ্য। সেকেন্ড লাস্ট কোশ্চেন, বিশ্ব দাবায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কে? গ্যারি কাসপারভ, গুকেশ ডোম্বারাজু, ডিং লিরেন নাকি দিবেন্দু বড়ুয়া? কে? আচ্ছা, গ্যারি কাসপারভ একজন রাশিয়ান দাবাড়ু, রাশিয়ান একজন গ্র্যান্ড মাস্টার, রাশিয়ান একজন গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার মানে যিনি বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হন তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। গুকেশ ডোম্বারাজু একজন ইন্ডিয়ান, ডিং লিরেনের জাতীয়তা মনে নাই, খুব সম্ভবত তিনি কোরিয়ান। আর দিবেন্দু বড়ুয়া হচ্ছে ভারতের ভারতের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত দাবাড়ু। তো তার মধ্যে গুকেশ ডোম্বারাজু গত বছর মাত্র 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়েছে, মাত্র 17 বছর বয়সে। এবং এর মাধ্যমে তিনি হয়ে গিয়েছেন বিশ্ব দাবায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। তাহলে এটা আসছে কোন টপিক থেকে? এটা আসছে সাম্প্রতিক থেকে, তো অবশ্যই মূল কথা হচ্ছে এটা আসছে খেলাধুলা থেকে। এটা আসছে কোন টপিক থেকে? এটা আসছে খেলাধুলা থেকে। লাস্ট কোশ্চেন, 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ এর কততম আসর অনুষ্ঠিত হবে? 2027 সালে বললাম না যে বিভিন্ন ইভেন্ট কততম আসর, এগুলো থেকে কোশ্চেন হয়। আমাদের সময় এসেছিল 2022 ফুটবল বিশ্বকাপ কততম আসর, গত বছর এসেছে 2027 আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কততম আসর। তাহলে একটু হিসাব করে ফেলি আমরা। প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে 1975 সালে, 1975 সালে। তারপর কত সালে হয়েছে? 1979 সালে। তারপর হয়েছে 1983 সালে। তারপর হয়েছে 1987-তে। তারপর হয়েছে 1992-তে, 91-এর ইভেন্ট 92-তে হয়েছিল। তারপর হয়েছে 1996-তে। তারপর হয়েছে 1999-তে, মানে এখানে 3 বছর পরে আবার হয়েছে, যে 1 বছরের গ্যাপ ছিল ওইটা ঠিক করে নেওয়ার জন্য। তারপর হয়েছে 2003-এ, তারপর হয়েছে 2007-এ, তারপর হয়েছে 2011-তে, তারপর হয়েছে 2015-তে, তারপর 2019, তারপর 2023, তারপর হবে 2027। এই যে 27-এর কথা বলতেছে। তাহলে কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 2027 হচ্ছে কততম আসর? 2027 হচ্ছে 14তম আসর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কি 14তম আসর। তোমাকে এটা মুখস্থ করার দরকার নাই যে কোনটা কত সালে হয়েছে, বাট তুমি যে এটা যে 14তম এটা তোমাকে মনে রাখলেই হবে। 27 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে 14তম এটা তোমাকে মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা। এই 27 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে আফ্রিকা এবং জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে এটা অনুষ্ঠিত হবে। এবার আমরা টপিকগুলো দেখবো, ক্লাসের একদম শেষে চলে এসেছি, আশা করি শেষ পর্যন্ত থাকবে তোমরা। টপিকগুলো দেখার চেষ্টা করি। দেখো, মানসিক দক্ষতা থেকে অনেকগুলো কোশ্চেন ছিল, তাই না? মানসিক দক্ষতা থেকে 3টা, খেলাধুলা থেকে 3টা, অর্থনীতি 3টা, মানে ওই যে বেসিক অর্থনীতি যে কোশ্চেনগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে সংবিধান থেকে 2টা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে 1টা, পদক পুরস্কার 1টা, সাম্প্রতিকে ছিল 4টা, পরিবেশ জলবায়ু 3টা, আন্তর্জাতিক সংগঠন থেকে 2টা, ইতিহাস থেকে 2টা, ওই যে প্রাচীন বাংলার ইতিহাস এগুলা, মহাকাশ বিজ্ঞান 2টা, কম্পিউটার বিজ্ঞান আইসিটি 1টা, দৈনন্দিন বিজ্ঞান 1টা, পাকিস্তান আমল থেকে আসছে 1টা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন
থেকে আসছে একটা। এখন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের জন্য বা আর্টসের যে ইউনিটটা তার জন্য কোন কোন বিষয়গুলো অবশ্যই পড়তে হবে, কোনগুলো সাজেশন থাকবে। মানসিক দক্ষতা থেকে অবশ্যই আসবে, বুঝছো? জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সংবিধান, পরিবেশ, জলবায়ু, ইতিহাস, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ইতিহাসটা রিপিটেড হয়ে গেছে এখানে। খেলাধুলা, এগুলো বাদ দেওয়া যাবে না। আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার বিজ্ঞান, সাম্প্রতিক থেকে আসবে অর্থনীতি, পদক পুরস্কার। এই টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে খুলনা বিশ্ববিদ্যালয়, অবশ্যই কোশ্চেন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সি ইউনিট চালু হয়েছে সম্প্রতি, তোমরা জানো। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সি ইউনিটে যারা পরীক্ষা দিবে কমার্সে, তাদের জন্য আমাদের সি ইউনিট এক্সেলেন্ট কোর্স। এখানে আমাদের মেন্টরসের ছবি দেওয়া আছে, বাংলা ইংরেজিতে আমাদের রেগুলার টিচার, সাথে হচ্ছে কমার্সের সাবজেক্টের জন্য শেখ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন শেখ হিসাব বিজ্ঞান ফিনান্স পড়াবেন, এবং ইমামুল রিয়াদ ম্যানেজমেন্ট এবং মার্কেটিং পড়াবেন। এবং আমাদের কোর্স ফিচারে থাকছে 160টার বেশি লাইভ ক্লাস, 210-এর অধিক লাইভ এক্সাম, জুমে সব ক্লাস, 24/7 ডাউট সলভ, ওইভাবে সব কিছু নিয়ন্ত্রণ, আমাদের রেকর্ড ক্লাসের সুবিধা, সকল ভার্সিটি পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং একটা প্রিমিয়াম টি শার্ট যারা ভর্তি হচ্ছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং নেক্সট ক্লাসে আমরা আরও একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবো, অ্যানালাইসিস করব, টপিকগুলো বোঝার চেষ্টা করব, কোন টপিক থেকে কোশ্চেন হলো সেটা দেখব, কোন টপিকগুলো পড়তে হবে তোমাদের জন্য এবছর সেগুলো দেখব। ইনশাল্লাহ খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। দেখা হচ্ছে অন্যদিন। আসসালামু আলাইকুম।